আচ্ছা খেয়াল করো, আমরা হচ্ছে যে অর্ধকোষগুলা ব্যবহার করতাম, আমরা তড়িৎ রাসায়নিক কোষে বিভিন্ন ধরনের অর্ধকোষ ব্যবহার করতাম না? তো এই জি ভাইয়া। অর্ধকোষ হচ্ছে বেসিক্যালি 5 প্রকার। অর্ধকোষ হচ্ছে 5 প্রকার। তো এই অর্ধকোষগুলা, এই যে 5 প্রকার, তো অর্ধকোষগুলার মধ্যে কি কি আছে? এক নম্বর হচ্ছে ধাতুর আয়ন অর্ধকোষ, ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ, ধাতু অ্যামালগাম ও ধাতুর আয়ন অর্ধকোষ, একই ধাতুর দুটি ভিন্ন আয়নের জারণ বিজারণ অর্ধকোষ, এটা আমরা ব্যবহার করেছি অলরেডি, জারণ বিজারণ অর্ধকোষ। আর একটা হচ্ছে গ্যাস অর্ধকোষ। তো এই প্রশ্নগুলো খ নম্বরের জন্য আসতে পারে, সো একটু মাথায় রাখবা, ওকে? আর এটা ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ এর জন্য, তোমাকে বলে দিতে পারে যে নিচের কোনটি ধাতুর আয়ন অর্ধকোষ, সেটা একটু মাথায় রাখবা। তো প্রথমে চলো এক্সাম্পল গুলো একটু দেখে নিই, এক্সাম্পল গুলো মাথায় রাখতে হবে। এক নম্বরটা হচ্ছে ধাতুর আয়ন অর্ধকোষ। নাম থেকে বোঝা যাচ্ছে প্রথমে থাকবে ধাতু, তারপরে থাকবে ধাতুর আয়ন। যেমন আমরা যেটা পড়েছিলাম যে জিঙ্ক আয়ন, তো এটা হচ্ছে একটা ধাতুর আয়ন অর্ধকোষ, বুঝতে পেরেছো? জি ভাইয়া। এরপরে হচ্ছে ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ, তার মানে একটা ধাতু থাকবে এবং তার একটা অদ্রবণীয় লবণ থাকবে, যেটা হচ্ছে অদ্রবণীয়, দ্রবণীয় না। এরকম একটা এক্সাম্পল দেখো, এই যে এখানে দেওয়া আছে সিলভার কমা সিলভার ক্লোরাইড স্ল্যাশ ক্লোরাইড। ঠিক আছে? তো ধাতুর আয়ন, ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষটা বেসিক্যালি এইভাবে লেখা হয়। প্রথমে লেখা হয় হচ্ছে যে কোনো একটা ধাতু, যেমন একটা ধাতু লিখলাম যেমন সিলভার ধাতু, এরপর একটা কমা দেওয়া হয়, তার একটা লবণ নেওয়া হয়, বা হচ্ছে যেমন সিলভার ক্লোরাইড নিলাম, আর সিলভার ক্লোরাইড যেহেতু সলিড, স্ল্যাশ হচ্ছে ক্লোরাইড। ঠিক আছে? এই যে এখানে যেটা থাকে, যে আয়নটা থাকে। সিমিলারলি আরেকটা এক্সাম্পল যদি দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন হচ্ছে মার্কারি, এটা একটা ধাতু, তো কমা দিব, এরপর হচ্ছে তার একটা লবণ নিব, Ag2Cl2 স্ল্যাশ হচ্ছে কি আমার যে ঋণাত্মক আয়নটা থাকবে সেটা লিখবো, যেমন Cl। সো এইগুলাকে বলা হয় হচ্ছে ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। নিচের এই যে এই অর্ধকোষটা আছে, এই অর্ধকোষটাকে ক্যালোমিল অর্ধকোষও বলা হয়। এটা একটু মাথায় রাখবা, এটা এমসিকিউ তো অনেক আসে। যে আবার ক নম্বরে আসতে পারে যে ক্যালোমেল অর্ধকোষটা লিখো। ঠিক আছে? বুঝতে পেরেছো? জি। ওকে, এরপরে দেখো 3 নাম্বার, ধাতু অ্যামালগাম ও ধাতুর আয়ন অর্ধকোষ। অ্যামালগাম মানে হচ্ছে সংকর, মনে রাখবা, সংকর। তো বুঝতে পারতেছো ধাতুর অ্যামালগাম মানে হচ্ছে নরমালি অ্যামালগাম বলা হয় কি, যখন কোন একটা ধাতুর সাথে অন্য কোন একটা ধাতুর সংকর করা হয় এবং অন্য যে ধাতুটা আছে সেটা যখন মার্কার ইউজ করা হয় তখন এটাকে অ্যামালগাম বলে। যেমন খেয়াল করো, এই যে এটা সোডিয়াম মার্কারি স্ল্যাশ সোডিয়াম আয়ন, খুবই ইজি জিনিস। যে সোডিয়ামকে আমি হচ্ছে মার্কারির সাথে সংকর করেছি বা অ্যামালগাম করেছি, স্ল্যাশ হচ্ছে সোডিয়াম আয়ন। তার মানে খুবই সিম্পল জিনিস, মনে করো এই যে মার্কারি যেটা আছে, মার্কারি, তো মার্কারির সাথে সোডিয়ামকে অ্যামালগাম করা হয়েছে, তার মানে সংকর করা হয়েছে। আর সোডিয়ামটা আমার অ্যানোড হিসেবে যদি কাজ করে, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে সোডিয়াম আয়ন হয়ে যাবে। বুঝতে পেরেছো? সো এই যে ধাতুর অ্যামালগাম, তাহলে ধাতু আর অ্যামালগাম মানে কি, মার্কারি, তাহলে সোডিয়াম মার্কারি স্ল্যাশ সোডিয়াম আয়ন, ধাতুর আয়ন অর্ধকোষ। বুঝতে পারতেছো? জি ভাইয়া। মানে ভাই এগুলো লেখার নিয়ম এইভাবে, এটাই তো? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, তার মানে তোমার কাজ হচ্ছে এই 5টা প্রকার পড়বা আর এক্সাম্পল গুলা পড়বা। এই 4 নাম্বার হচ্ছে কি জারণ বিজারণ অর্ধকোষ। তার নাম থেকে বোঝা যাচ্ছে জারণ বিজারণ হবে। তো জারণ বিজারণ অর্ধকোষ হচ্ছে কি, যেমন এই যে খেয়াল করো, যেমন Fe2+ স্ল্যাশ Fe3+, বোঝাই যাচ্ছে যে Fe2+ থেকে Fe3+ একটা ইলেকট্রন ত্যাগ করার ফলে হয়েছে, তাই না? তো জি ভাইয়া। এই জারণ বিজারণ অর্ধকোষে একটা জিনিস মাথায় রাখবা যে এখানে একটা প্লাটিনাম তড়িৎদ্বার ইউজ করা হয়, প্লাটিনাম তড়িৎদ্বার ইউজ করা হয়। কারণ কি, কারণ এইখানে দুইটাই যেহেতু আয়ন, তো আয়ন তো আর দণ্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে না, তাই না? অ্যানোড বা ক্যাথোড হিসেবে ব্যবহার করা যেতে পারে না। সেই জন্য প্লাটিনাম বা একটা নিষ্ক্রিয় ধাতুকে অ্যানোড বা ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়, তাদের সাথে হচ্ছে এই আয়নগুলো থাকে। বুঝতে পেরেছো? জি। যেমন এখানে খেয়াল করে এই যে অরিয়াম বা গোল্ড, এটা একটা নিষ্ক্রিয় ধাতু। ঠিক আছে? সো এর সাথে SN2 থেকে SN4+ হয়েছে। তো এইগুলো আর কি জারণ বিজারণ অর্ধকোষ, যেহেতু ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, সো এটাকে জারণ বিজারণ অর্ধকোষ বলে। 5 নম্বর যেটা আছে এটা হচ্ছে গ্যাস অর্ধকোষ, নাম থেকে বোঝা যাচ্ছে গ্যাস ব্যবহার করা হয়। তো এইগুলোর ক্ষেত্রেও যেমন হচ্ছে তুমি হাইড্রোজেন ব্যবহার করলা, হাইড্রোজেন, তো হাইড্রোজেনকে যদি তুমি ব্যবহার করো, হাইড্রোজেন কি করবে? হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করলো বা গ্রহণ করলো, যাই হোক, ধরো ইলেকট্রন যদি ত্যাগ করে, হাইড্রোজেনকে যদি তুমি অ্যানোড হিসেবে নাও, সো হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা H+ হবে। ঠিক আছে?
সো বেসিক্যালি অর্ধকোষগুলো লেখার তো আমরা নিয়ম জানি যে আগে যেটা থাকে সেটা লেখা হয় স্ল্যাশ দিয়ে, পরে যেটা হয় সেটা লেখা হয়। সো এখানে লেখা হয় হাইড্রোজেন আর স্ল্যাশ দিয়ে লেখা হয় H+। এখন কথা হচ্ছে যেহেতু হাইড্রোজেনটা গ্যাস, তো গ্যাসকে তো আর কোনো কঠিন পদার্থ না, কোনো দণ্ড হিসেবে ব্যবহার করতে পারবো না, দ্যাট মিনস অ্যানোড বা ক্যাথোড হিসেবে ব্যবহার করতে পারবো না। দ্যাটস ওয়াই এইখানেও একটা প্লাটিনাম বা নিষ্ক্রিয় ধাতু ব্যবহার করা হয়। যেমন এই যে এখানে খেয়াল করো যে প্লাটিনাম কমা H2/H+। আর যেহেতু গ্যাস অর্ধকোষ, মনে রাখবা গ্যাসের ব্যাপারটা আসলেই সেখানে একটা প্রেশার বা চাপের একটা ব্যাপার আসে, ঠিক আছে? সো এই যে হাইড্রোজেন যে ব্যবহার করেছে গ্যাস অর্ধকোষ, এখানে প্রেশারটা থেকে 1 অ্যাটমসফিয়ার, এটা আমরা দিয়ে দিছি। আর H+ এটা একটা দ্রবণ, তো দ্রবণ হইলে এর থাকে ঘনমাত্রা, সো এটার ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। বুঝতে পেরেছো? হ্যাঁ, এগুলো মুখস্থ রাখতে হবে। জাস্ট এইখান থেকে যেটা বললাম যে এই 5 প্রকারটা মনে রাখবা আর এক্সাম্পলগুলো মাথায় রাখবা। খ নাম্বার এবং এমসিকিউর জন্য আসতে পারে, তোমাকে এইভাবে দিয়ে দিতে পারে, এই যে এরকম দিল প্লাটিনাম H2/H+, এটা কি ধরনের অর্ধকোষ, ঠিক আছে? তখন তোমার বলতে হবে এটা গ্যাস অর্ধকোষ। বুঝতে পেরেছো? জি। সো আমরা চলো নেক্সট স্লাইডে যাব। তোমার মনে আছে যে আমরা যখন পড়েছিলাম যে E0 জিঙ্ক/জিঙ্ক 2 প্লাস 0.76 ভোল্ট, এর মানে কি বলো তো? এর মানে হচ্ছে এটা হচ্ছে প্রমাণ কোষ আর জারণ মান। প্রমাণ কোষ বিভব, এটা হচ্ছে বিভব, E0 দিয়ে বিভব বোঝায়। সো এটা যে জিঙ্কের প্রমাণ জারণ বিভব, এটা কি বোঝাচ্ছে? প্রমাণ জারণ বিভব। বুঝতে পেরেছো? জি। তাহলে এটার যদি আমি এটা লিখতাম E0 Zn2+/Zn, তাহলে এখানে কি হয়ে যেত? -0.76 ভোল্ট। তাহলে এটা কি হতো তখন? যে প্রমাণ বিজারণ বিভব। জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব। ভেরি গুড, প্রমাণ বিজারণ বিভব। এখন কথা হচ্ছে যে প্রতিটা কোষ না, প্রতিটা তড়িৎদ্বার মানে অ্যানোড এবং ক্যাথোড হিসেবে আমরা যেগুলো ব্যবহার করি, তো এই প্রতিটা তড়িৎদ্বারের একটা নির্দিষ্ট পরিমাণ বিভব আছে প্রমাণ অবস্থায়। কি বললাম? যে প্রমাণ অবস্থায় প্রতিটা তড়িৎদ্বারের এক নির্দিষ্ট বিজারণ বিভবের মান আছে। তো এইগুলা আগে থেকে বের করা হয়েছে, ঠিক আছে? যেমন আমরা যে সক্রিয়তা সিরিজটা পড়েছিলাম, যে ওই যে কে কে নাম একাইবার হলো যেন ফিরে শোনা পাই, এটা দিয়ে যে আমরা সক্রিয়তা সিরিজটা পড়েছি, সেইখানে যে ধাতুগুলা ছিল এই ধাতুগুলার প্রত্যেকটার প্রমাণ বিজারণ বিভবের মান আগে থেকে বের করা হয়েছে, ঠিক আছে? সো আমি যে এই যে বলতে পারতেছি যে জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব বা জিঙ্কের প্রমাণ জারণ বিভব এত, তো এই ভ্যালুগুলো আগে থেকে বের করছে। তো এখন প্রশ্ন হচ্ছে এইগুলা যে বের করছে সেটা কিভাবে বের করলো? এগুলা তো আমাদের অজানা ছিল, তাই না? এই ভ্যালুগুলা কি আমাদের অজানা ছিল না? জি। তো এই অজানা ভ্যালুগুলা বের করার যে পদ্ধতি বা যার সাহায্যে বের করা হয়, যে তড়িৎদ্বারের সাহায্যে, তাদেরকে বলা হয় নির্দেশক তড়িৎদ্বার। ওকে, তো খেয়াল করো জি। জিঙ্ক এটা একটা তড়িৎদ্বার, জিঙ্ককে আমরা তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করতে পারি, দ্যাট মিনস অ্যানোড বা ক্যাথোড হিসেবে ব্যবহার করতে পারি। এখন কথা হচ্ছে এইগুলার বিভবের মানটা কত সেটা আমি জানি না। সো এইগুলা যার সাহায্যে বের করা হয়েছে তাকে বলা হয় নির্দেশক তড়িৎদ্বার। ওকে, সো আমরা যদি এখান থেকে একটু সংজ্ঞাটা দেখে নেই, যে তড়িৎদ্বার বিভবের মান পরিমাপ করতে তাকে যে প্রমাণ তড়িৎদ্বারের সাথে যুক্ত করে ইএমএফ নির্ণয় করতে হয়। ইএমএফ মানে তো জানো, তাই না? ইএমএফ মানে কি জানো? ইলেকট্রোমোটিভ ফোর্স। ভেরি গুড, তার মানে হচ্ছে এক কথায় বিভব। তাহলে খেয়াল করো এই যে প্রমাণ তড়িৎদ্বারের সাথে যুক্ত করে তার তার যে বিভবটা আছে সেটা নির্ণয় করা হয়, তাকে নির্দেশক তড়িৎদ্বার বলে। বুঝতে পেরেছো? তার মানে মনে করো জিঙ্কের তড়িৎদ্বার বিভবটা আমি নির্ণয় করলাম হচ্ছে কি হাইড্রোজেনের সাহায্যে, তখন আমি হাইড্রোজেনটাকে প্রমাণ নির্দেশক তড়িৎদ্বার বলবো। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তো এই নির্দেশক তড়িৎদ্বারগুলো হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার আর একটা হচ্ছে ক্যালোমিল তড়িৎদ্বার। তাহলে নির্দেশক তড়িৎদ্বার কয় প্রকার? 2 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, একটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। তো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যেটা আছে এটাকে প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বারও বলা হয়। খুবই ইম্পর্টেন্ট। প্রমাণ নির্দেশক তড়িৎদ্বার কোনটা, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কোনটা? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের আরেকটা নাম হচ্ছে কি প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। তো খেয়াল করো যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বারও বলা হয়, কারণ হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার দ্বারা অন্যান্য তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভব নির্ণয় করা হয়। খুবই সিম্পল জিনিস। তার মানে হাইড্রোজেনের
প্রমাণ তড়িৎদ্বারের সাহায্যে হাইড্রোজেনকে একটা তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয় করে অন্যান্য যে পরমাণুগুলো আছে, অন্যান্য যে ধাতুগুলো আছে তাদের তড়িৎদ্বার বের করা হয়। দ্যাটস ওয়াই হাইড্রোজেনকে বলা হয় প্রমাণ বা প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। বুঝতে পেরেছো? জি ভাইয়া। সো খেয়াল করো, এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যে আছে, এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা কিভাবে গঠিত হয়, সো এটার গঠনটা পড়তে হবে। সো খেয়াল করো, এখানে একটা পাত্র ব্যবহার করা হয়, এই যে পাত্র ব্যবহার করেছে দেখছো। সো জি এখানে যে পাত্র ব্যবহার করছে, এই পাত্রের মধ্যে 1 মোলার ঘনমাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ নেওয়া হয়। ওকে, দেন এই পাত্রের মধ্যে একটা কাঁচনল নেওয়া হয়, এরকম একটা কাঁচনল বাকিয়ে এই দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখা হয়। ডুবিয়ে এর মধ্যে দিয়ে, এই কাঁচনলের মধ্যে দিয়ে একটা প্লাটিনাম তার ডুবানো থাকে। ওকে, আর নিচে থাকে হচ্ছে কিছু প্লাটিনামের গুঁড়া। আর এই যে নলটা আছে, এই নলের এই দিক দিয়ে তোমার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে রাখা হয়, হচ্ছে মানে প্রমাণ অবস্থাটা রাখা হয় এক কথায়। তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি, ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, এবং প্রেশার হচ্ছে কি 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার বায়ুচাপ, 1 অ্যাটমসফিয়ার বায়ুচাপ, তার মানে প্রমাণ অবস্থায় এই দিক দিয়ে হাইড্রোজেন গ্যাস প্রবেশ করানো থাকে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে এইভাবেই হাইড্রোজেন তড়িৎদ্বারটা ব্যবহার করা হয়। হাইড্রোজেন তড়িৎদ্বারটা গঠন করা হয় কিভাবে? একটা পাত্র থাকে, পাত্রের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ নেওয়া হয়, এখানে একটা কাঁচনল থাকে, কাঁচনলের মধ্যে একটা প্লাটিনাম তার থাকে, একটা প্লাটিনাম তার ডুবানো থাকে, আর এই দিক দিয়ে হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়। আর কন্ডিশনগুলো থাকে কত? 25 ডিগ্রি সেলসিয়াস, 1 অ্যাটমসফিয়ার, আর ঘনমাত্রা থাকে 1 মোলার। ক্লিয়ার? জি। এটা এমসিকিউতে আসবে। নিচের যে লাইনটা আছে সেটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সংকেতটা কি, সংকেতটা খেয়াল করো। আচ্ছা, তার আগে আমাকে একটু বলো তো, আমরা একটু আগে নির্দেশক তড়িৎদ্বার মানে আমরা তড়িৎদ্বারের প্রকারভেদ করে আসলাম না? 5 জি প্রকার, ভাইয়া। 5 প্রকার তড়িৎদ্বার করে আসছি। তো এইখানে এই 5 প্রকারের মধ্যে এই হাইড্রোজেন তড়িৎদ্বারটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে বলো তো? ভাই অর্ধকোষ। হ্যাঁ সেটাই তো, মানে কোন অর্ধকোষের মধ্যে পড়বে? না মানে গ্যাস অর্ধকোষ। জি, গ্যাস অর্ধকোষ, কারণ হচ্ছে হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস। তো খেয়াল করো, এই যে লাস্টেরটা যদি দেখো, হ্যাঁ লাস্টে এই যে, এই যে এখানে প্লাটিনাম H2, 1 অ্যাটমসফিয়ার, H+1 মোলার, H+ দিয়ে আসলে HCl বোঝাচ্ছে। ওকে, সো এইখানে খেয়াল করো, এই যে প্লাটিনাম H2, আর H2 যেহেতু গ্যাস, সো 1 অ্যাটমসফিয়ার স্ল্যাশ H+1 মোলার। ক্লিয়ার? জি ভাইয়া। আর এইখান থেকে এটা পরীক্ষায় কিন্তু ভাই আসবে। এখানে তো হাফ আছে, ওখানে তো হাফ ছিল না। হাফ এইখানে জাস্ট এর জন্য দিছে, হ্যাঁ এটা না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমার জন্য। জি, সমতা করার জন্য দিছে, না দিলেও হবে, সমস্যা নেই। এই জিনিসটা মনে রাখতে হবে। তো খেয়াল করো, আচ্ছা ভাই, তাহলে এখানে H2 থেকে H+ হয়েছে, 2H+ হবে না? সেজন্যই তো মানে এটা হচ্ছে সমতা করার জন্য হাফ দিছে। এটা নট নেসেসারি যে তোমার সমতা করে দিতে হবে, তুমি হাফ দিয়ে H2 দিয়ে দিলে, এটা দিলে খুব ভালো। আর যদি না দাও তাহলে এখানে 2H+ দিতে হবে এই। আচ্ছা। আর এখান থেকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে, হ্যাঁ এটা হচ্ছে এই বিভবটা মনে রাখতে হবে, হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভব। এটা হচ্ছে হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভব, পরীক্ষা আসবে। হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভবের মান কত? কত? 0। আচ্ছা, তাহলে প্রমাণ জারণ বিভবের মান কত বলো? -0। 0, 0 প্লাস মাইনাস হয়। 0 তো একই ভাইয়া। হ্যাঁ, সো এটা হ্যাঁ পজিটিভ নেগেটিভ ব্যাপার সেটাই। না। সো আমরা যেটা দেখতেছিলাম যে নির্দেশক তড়িৎদ্বার, তো নির্দেশক তড়িৎদ্বার আমরা কয় প্রকার দেখছি? 2 প্রকার। একটা হচ্ছে প্রাইমারি বা হাইড্রোজেন তড়িৎদ্বার, আর একটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। তো প্রাইমারি বা হাইড্রোজেন প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে কিন্তু প্রাইমারিও বলা হয়, প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার বলা হয়। আর ক্যালোমেল তড়িৎদ্বার যেটা আছে, এটাকে বেসিক্যালি সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বারও বলা হয়। সো আমরা এখন এটা দেখবো, সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার। তো এটার এক্সাম্পলটা হচ্ছে কি ক্যালোমেল তড়িৎদ্বার। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি ভাই এটা কি সিকিউতে আসবে? সিকিউতে আসতে পারে, খ নাম্বারের জন্য বেসিক্যালি ইম্পর্টেন্ট। তবে যদি খুব বেশি খারাপ প্রশ্ন করে ফেলে তাহলে গ নাম্বার বা ঘ নাম্বারে দিতে পারে। গ গ গ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে খ নাম্বার জন্য ইম্পর্টেন্ট, আর এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে দেখো, ধরো আমি জিঙ্কের প্রমাণ তড়িৎদ্বার ব্যবহার করব, মানে তড়িৎদ্বার বিভব,
জিঙ্কের আমি বিজারণ বিভব নির্ণয় করব। সো এই বিজারণ বিভব যদি আমি নির্ণয় করতে চাই, জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব যদি নির্ণয় করতে চাই, কার হেল্প লাগবে? জার্মান লাগবে। না, সেটা বলতেছি না, আমি যে জিঙ্কের বিজারণ বিভব এই যে বের করতে চাই, হ্যাঁ আমি তো অজানা, জিঙ্কেরটা হচ্ছে মনে করো অজানা, তো আমি এটা বের করতে চাই। তো এটা বের করার জন্য প্রসেসটা কি? হচ্ছে হাইড্রোজেনের সাথে। রাইট, হাইড্রোজেনের সাথে একটা হচ্ছে কোষ বানাইতে হবে। হ্যাঁ, আমি একটু বলে দেই কিভাবে বানায়। বেসিক্যালি যেটা করা হয়, আমরা নিজে এই তড়িৎ রাসায়নিক কোষ করেছি না? তড়িৎ রাসায়নিক কোষে কি ছিল, দুইটা পাত্র ছিল না? জি ভাইয়া। তো দুইটা পাত্রে যেটা করা হয়, এই যে জিঙ্ক সালফেট দ্রবণে তোমার হচ্ছে একটা জিঙ্ক দণ্ড নেওয়া হয়, আর এইখানে তোমার নেওয়া হয় কপার সালফেট না দ্রবণে না 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 কপার। না, ওইটা হচ্ছে তড়িৎ রাসায়নিক গ্যালভানিক কোষ ছিল। বাট আমি এখানে হাইড্রোজেনের সাথে এর একটা কোষ বানাবো হাইড্রোজেনের সাথে। সো আমি এখানে নিব হাইড্রোজেনের একটা দ্রবণ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এইখানে নিব একটা প্লাটিনাম তড়িৎদ্বার, যেটা হচ্ছে মানে বেসিক্যালি এই দিক দিয়ে হাইড্রোজেন চালনা করব। এই যে আমরা যেটা দেখে আসলাম, এই যে বেসিক্যালি এই যে এটা, হ্যাঁ এই কোষটাই বেসিক্যালি এটা আঁকানো হচ্ছে এখানে, বুঝতে পারছো? তো জি। পরবর্তীতে কি করব, এই দুইটাকে একটা গ্যালভানোমিটারের সাথে যুক্ত করে দিব। ওই যে আমরা যেটা কপার সালফেটে কপার দিয়েছিলাম, ওইখানে কপার সালফেট না দিয়ে হাইড্রোজেনকে দিব আর কি, প্লাটিনামের সাথে হাইড্রোজেন দিব। তার মানে এটা আসলে বেসিক্যালি ক্যাথোড হিসেবে কাজ করতেছে, আর জিঙ্কটা তখন অ্যানোড হিসেবে কাজ করবে। এই ডিফারেন্সটা হচ্ছে ওইখানে কপার সালফেট ছিল, কপার দণ্ড ছিল, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, আর আমি হচ্ছে হাইড্রোজেন ব্যবহার করতেছি ক্যাথোড হিসাবে। সো এখন একটু খেয়াল করো, এটা হচ্ছে ভোল্ট মিটার, যদি আমি এখানে যুক্ত করি, গ্যালভান মিটার না যুক্ত করে যদি আমি এখানে একটু ভোল্ট মিটার যুক্ত করি, তাহলে এই কোষে ভোল্টেজ পাওয়া যাবে না? হ্যাঁ পাবো। পাওয়া যাবে, এবং ভোল্টেজটা পাওয়া যাবে হচ্ছে 0.76 ভোল্ট পাওয়া যাবে। বুঝতে পেরেছো কেন? কারণটা হচ্ছে একটু খেয়াল করো, আমরা একটা কোষের ই নট সেলের মান কি জানি? জারণ বিভব প্লাস বিজারণ বিভব। সো এখানে আমার অ্যানোড যেহেতু জিঙ্ক, তাহলে জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক টু প্লাস, প্লাস আমার হচ্ছে এখানে হাইড্রোজেনকে যেহেতু ক্যাথোড হিসেবে ব্যবহার করছি, সো আমার এখানে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করবে। তো তোমার হচ্ছে এইচ প্লাস থেকে এইচ টু হবে। তো যাই হোক, এখানে যদি একটু খেয়াল করো, এখানে ই নট সেল মানে ভোল্টেজটা পাওয়া যায় হচ্ছে 0.76 ভোল্ট। বুঝতে পারছো? তাহলে ই নট অফ জি। Zn স্ল্যাশ Zn2 প্লাস, এটা আমি একদম পরীক্ষামূলক এক্সপেরিমেন্ট করে বলতেছি, যে এক্সপেরিমেন্ট করলে তোমার হচ্ছে এখানে ভোল্ট মিটারে তোমার ভোল্টেজ পাওয়া যাবে 0.76 ভোল্ট। এবার খেয়াল করে দেখো, এই যে যেটা এইখানে, এটা কি, এটা কি বোঝাচ্ছি? ভাইয়া প্রমাণ প্রমাণ হাইড্রোজেনের হচ্ছে হাইড্রোজেনের প্রমাণ এটাই না? বিজারণ বিভব, হ্যাঁ প্রমাণ। বিজারণ হ্যাঁ। বিভব। আর একটু আগে দেখো, এই যে হুম। এখানে বলে আসছি যে হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভবের মান কত? জিরো। জিরো। তাহলে আমি এখানে যদি জিরো বসাই, সো আলটিমেটলি এখানে কি দাঁড়াচ্ছে, যে এইটুকুকে কি বলে? জিঙ্কের জারণ বিভব বলে না? জি ভাইয়া। তাহলে দেখো জিঙ্কের জারণ বিভব হচ্ছে 0.76। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে আমি যদি বলি যে জিঙ্কের বিজারণ বিভব মান কত? -0.76। এক্স্যাক্টলি ঠিক এইভাবেই তোমার হচ্ছে ওই যে আমরা সক্রিয়তা সিরিজটা পড়ছিলাম, ওই সক্রিয়তা সিরিজে প্রত্যেকটা ধাতুর কোষ বিভব মানে তড়িৎদ্বার বিভব বের করা হয়। বুঝতে পেরেছো? জি। আচ্ছা, এরপর আসি সেকেন্ডারি বা গণী নির্দেশক তড়িৎদ্বার বিভব। তাহলে এটা কেন প্রয়োজন? আমি তো হাইড্রোজেন দিয়েই তো সব ধাতুর তো তড়িৎদ্বার বিভব বের করতে পারি, তাহলে আমার সেকেন্ডারি বা গণী নির্দেশক তড়িৎদ্বারটা কেন দরকার? ব্যাপারটা হচ্ছে যে খেয়াল করো, এখানে একটু বলে দেয়া আছে যে দৈনন্দিন বিভিন্ন ইলেকট্রোডের বিভব মাপার জন্য আমরা প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার রূপে হাইড্রোজেন তড়িৎদ্বারকে ব্যবহার করতে পারি। এখানে দেখো এই যে সি লেখা আছে, মানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করতে পারি। কিন্তু এটা আসলে ব্যবহার করাটা সুবিধাজনক না। কারণটা হচ্ছে আমাদের যে এই যে 25°C তাপমাত্রায় সবসময় হাইড্রোক্লোরিকের ঘনমাত্রা 1 মোলার এটা স্থির করে রাখা যায় না। আরেকটা হচ্ছে ওই হাইড্রোক্লোরিক দ্রবণে যে তুমি 1 অ্যাটমসফিয়ার চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস চালনা করা সম্ভব হয় না। এই দুইটা কারণে, একটা হচ্ছে কি যে ঘনমাত্রা 1 মোলার এটা ঠিক রাখা যায় না, আর একটা হচ্ছে চাপ 1 অ্যাটমসফিয়ার, এই দুইটা মেইনটেইন যেহেতু করা যায় না, তাই ধরো অন্যান্য ধাতু যেগুলো আছে এই ধাতুগুলার বিভব বের করার জন্য হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে ব্যবহার করা হয় না। সেক্ষেত্রে ব্যবহার করা হয় কি, এই সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বারগুলো ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো?
জি ভাইয়া। তো এই গৌণ নির্দেশক তড়িৎদ্বারগুলো আবার কি, গৌণ নির্দেশক তড়িৎদ্বারগুলো হচ্ছে এদের বিভবটা আবার আমরা জানি। হ্যাঁ, এই গৌণ নির্দেশক তড়িৎদ্বারগুলোর বিভবগুলো আমরা আবার জানি। সেটা আবার আমরা কিভাবে বের করছি, সেটা আবার ওই যে হাইড্রোজেনের মাধ্যমে আগে থেকে বের করে রাখছি। ব্যাপারটা আমি একদম আরো ক্লিয়ার করে দেই। ধরো আমি জিঙ্কের মাধ্যমে জিঙ্কের তড়িৎদ্বার বিভব ভাইয়া হাইড্রোজেনের সাহায্যে কিভাবে বের করবো? এইভাবে তো বের করাই যাবে না, বললেন না? করা যাবে তো, করা যাবে, এবং করেই তো এরকম করে আমি যে সক্রিয়তা সিরিজটা পেয়েছিলাম ওইখানে সবগুলার বিভব আগে থেকে বের করা হয়েছে, ঠিক আছে। কিন্তু সব সময় ধরো আমার নতুন করে এখন বিভব বের করা দরকার, তো নর্মালি হাইড্রোজেনটাকে সবসময় ব্যবহার করা হয় না। হ্যাঁ, মানে একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হয়। স্ট্যান্ডার্ডটা কি, যে 1 অ্যাটমসফিয়ার প্রেসার, 1 মোলার ঘনমাত্রা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এইটা মেইনটেইন যদি আমি করতে পারি তাহলে আমি হচ্ছে হাইড্রোজেনকে প্রমাণ নির্দেশক তড়িৎদ্বার হিসেবে বা হাইড্রোজেনের সাহায্যে আমি বিভব বের করতে পারবো। তুমি যদি এই কন্ডিশন মেইনটেইন করতে পারো তাহলে হাইড্রোজেনকে ব্যবহার করা কোনো সমস্যা নাই। কিন্তু এইটা মেইনটেইন করাটা হচ্ছে একটু টাফ, ঠিক আছে। সো ল্যাবরেটরিতে ধরো ধরো যেইখানে হচ্ছে ল্যাবরেটরি খুব ভালো ওইখানে তো ধরো মেইনটেইন করতে পারতেছে, কিন্তু ধরো আমাদের আমাদের ভার্সিটির ধরো ল্যাবরেটরিতে আমি করতে যাব, কিন্তু ওইখানে তোমার এই কন্ডিশনগুলো ফুলফিল করাটা হচ্ছে সো টাফ, কারণ 25 ডিগ্রি সেলসিয়াস মেইনটেইন করা এটাও টাফ। প্রেশার 1 অ্যাটমসফিয়ারের জায়গায় দেখা গেল 1.5 অ্যাটমসফিয়ার দিয়ে দিলাম। সো সেক্ষেত্রে ভ্যালুগুলো আমি সেম পাবো না, কারণ হচ্ছে আমি এই 0.76 ভোল্টেজ জিঙ্কের জন্য এটা আমি শুধু পাবো কখন, যখন প্রমাণ অবস্থায় আমি বের করব। কিন্তু যদি আমি আহ এই কন্ডিশনগুলো ফুলফিল না করতে পারি তখন কিন্তু আমি এই ভ্যালুটা পাবো না, বুঝতে পেরেছো? জি ভাইয়া। এটার জন্য যেটা করা হয় যে এখানে সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার ব্যবহার করা হয়। তো সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার গুলো আবার কি, সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার গুলো হচ্ছে এদের বিভবটা আবার হাইড্রোজেনের মাধ্যমে আগে থেকে বের করা হয়ে থাকে। আমি একটা সহজভাবে এক্সাম্পল দিই। ধরো তুমি এই জিঙ্কের বিভবটা তুমি হাইড্রোজেনের সাপেক্ষে আগে থেকে বের করে রাখছো, তুমি জিঙ্কের বিভবের মানটা জানো, জিঙ্কের বিভবের মানটা কি জানো, তুমি আগে থেকেই জানো। এখন তুমি কপারের বিভবটা বের করতে চাচ্ছ, কপারেরটা তোমার অজানা, তাহলে অজানা এটার কপারেরটা তুমি বের করতে চাচ্ছ। সো এটা বের করতে পারো কিভাবে, তুমি তুমি হাইড্রোজেনের মাধ্যমে বের করতে পারো, করতে পারো। আবার তুমি কি করতে পারো, এখন হাইড্রোজেনের মাধ্যমে যদি তুমি বের করতে যাও, তো হাইড্রোজেনের ক্ষেত্রে বের করতে হলে তোমার এই কন্ডিশন, এই তিনটা কন্ডিশন 25 ডিগ্রি, 1 অ্যাটমসফিয়ার, 1 মোলার, এই তিনটা কন্ডিশন তোমার মেইনটেইন করতে হবে। এখন তুমি দেখতেছো এটা মেইনটেইন করা পসিবল ভাইয়া হচ্ছে বুঝতে না, পারছি, কিন্তু হচ্ছে মেইনটেইন করতে পারতেছো না। এগুলো তো আমি একটাও করতে পারবো না। তুমি ধরো এটা মেইনটেইন করতে মানে পারতেছো না, আমি শেষ করি, কি বুঝছো বলো? কি বুঝতে পেরেছো? যে, কিন্তু এটা বুঝতেছি না যে আমি তো মানে কোথায় বুঝবো যে এখানে 25 ডিগ্রি, তারপরে 1 অ্যাটমসফিয়ার 1 মোলার তো ইউজ করতে পারবো না। কিছু কিছু জায়গায় পারবো না ঠিক আছে, বাট কোথায় পারবো না? আচ্ছা আর তুমি পারবা ভাইয়া এই কোথায় পাশে বলো? যে আমি হচ্ছে বিভবের মানটা, হ্যাঁ যখন দেওয়া থাকবে কি দেয়া থাকবে? তখনই তো হচ্ছে আমি হাইড্রোজেনের সাহায্যে হচ্ছে বের করতে পারবো কি অন্য দেয়া একটা থাকবে? কিছু। ভাইয়া যদি এই যে 25 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে চাপ, ঘনমাত্রা এগুলো দেওয়া থাকে, কোথায় তখন দেয়া তুমি থাকে, কোথায় হাইড্রোজেনের কোথায় দেয়া থাকে? প্রশ্নে দেওয়া থাকলে। প্রশ্নে তো আমি তো এটা প্রশ্ন অঙ্ক করাচ্ছি না ভাইয়া, এটা আমি তোমাকে হচ্ছে কিভাবে বিভব বের করতে হয় সেটা তোমাকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এগুলা তো ম্যাথ আসবে না কখনো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমি ধরো কোন একটা পদার্থের বিভব বের করতে চাই, কোন একটা তড়িৎদ্বারের বিভবের মান কত। 1 মিনিট একটু ওয়েট করো, সেটা হচ্ছে আমি তোমাকে একটা চার্ট দেখাই। পরীক্ষায় তো আর এই ম্যাথগুলো আসবে না। আরেকটা কি যেন কোশ্চেন করতে নিয়েছিল বলো, হ্যাঁ এটাই তো বলতেছিলাম। বলো।
আচ্ছা, কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? ভাই একটা চার্ট দেওয়া আছে। চার্ট দেয়া আছে, দেখো এই চার্টটাতে একটু যদি খেয়াল করো, এই চার্টটাতে এখানে বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে যে এই যে ধাতুগুলা দেয়া আছে, এই ধাতুগুলার তোমার হচ্ছে বিভব দেয়া আছে, এগুলো হচ্ছে বিজারণ বিভব। দেখা যাচ্ছে কি? জি ভাইয়া। ওকে, সো এই যে দেখো এই যে ভ্যালুগুলা দেয়া আছে, এই পাশে যে ভ্যালুগুলা দেয়া আছে, এই ভ্যালুগুলা তোমার হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করার পর এই ভ্যালুগুলা তোমার বের করছে, ঠিক আছে? এবং এই ভ্যালুগুলা ব্যবহার করে কিন্তু এই যে ম্যাথে যে তোমার ভ্যালুগুলা দেয়া থাকে, যেমন ই নট জেড এন স্লেশ জেড এন টু প্লাস, এর ভ্যালু হচ্ছে 0.76। তো এই যে ভ্যালুগুলা দেয়া থাকে, এই ভ্যালুগুলা বেসিক্যালি হচ্ছে বের করছে কিভাবে সেটা আমি একটু দেখাচ্ছিলাম আজকে, ঠিক আছে? যে প্রমাণ হাইড্রোজেন ও তড়িৎদ্বার আচ্ছা। ব্যবহার করে এই ভ্যালুগুলা বের করা হয়েছে। এখন কথা হচ্ছে, জি ভাইয়া। যেমন খেয়াল করো এই যে এখানে জিঙ্ক, এই যে জিঙ্ক, তো এই যে এই নিচে একটু খেয়াল করে দেখো, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের বিয়োগ মানটা হচ্ছে এই যে 0। তো হাইড্রোজেনের বিয়োগটাকে 0 ধরে এইখানে যত পদার্থগুলো আছে, যতগুলা ধাতু আছে, এই ধাতুগুলার বিভবের মান আগে থেকে বের করে রাখছে। ওকে, এখন কথা হচ্ছে যে ধরো আমি হাইড্রোজেনেরটা আমি জানি না, আমি কি করতে চাই, আমি যেটা করতে চাই যে এই জিঙ্কের সাথে আমি হচ্ছে সোডিয়াম ধাতু ব্যবহার করলাম, সোডিয়াম ধাতু এবং জিঙ্ক ধাতু ব্যবহার করে আমি একটা তড়িৎদ্বার ব্যবহার আমি একটা কোষ বানাইলাম, সোডিয়াম এবং জিঙ্ক ব্যবহার করে আমি একটা কোষ বানাইলাম, এবং কোষ বানিয়ে তোমাকে আমি বলে দিলাম যে এইখানে কোষ বিভব বা হচ্ছে ই নট সেলের মানটা হচ্ছে 2 ভোল্ট, এটা আমি তোমাকে বলে দিলাম। এবং তোমাকে আমি আরেকটা জিনিস বলে দিলাম যে এই যে ইয়ের তোমার হচ্ছে সোডিয়াম ধাতু যে আছে, এই সোডিয়াম ধাতুর তোমার বিভব হচ্ছে ধরো একটা কিছু আমি বলে দিলাম, ধরো বললাম যে 1 ভোল্ট, জাস্ট ফর এক্সাম্পল বলতেছি, 1 ভোল্ট আমি তোমাকে বলে দিলাম। তখন আমি তোমাকে বললাম যে জিঙ্কের বিভব কত, জিঙ্কের বিভব কত বের করতে পারতা? হ্যাঁ, ওই যে ওই নিয়মে যেটা আপনি দেখাইছেন ভাই, ভাবে বের করতাম। ভেরি গুড, ভেরি গুড। এবার দেখো, এবার আমি তোমাকে কি বললাম, এবার আমি তোমাকে বললাম আমি তোমার হচ্ছে জিঙ্কের বিভবের মানটা আমি তোমাকে দিয়ে দিছি, জিঙ্কের বিভবের মানটা আমি দিয়ে দিছি, কিন্তু আমি তোমার সোডিয়ামের যে বিভবটা আছে, সোডিয়াম, ধরো আমি সোডিয়ামের বিভবটা তোমাকে দিয়ে দিই নাই, ইভেন তোমাকে আমি ই নট সেলের মানও দিয়ে দিই নাই, বুঝতে পারছো? জাস্ট আমি জি জিঙ্কের বিভবের মানটা দিয়ে দিছি। এই ক্ষেত্রে তাহলে তুমি সোডিয়াম ধাতুর বিভবটা কিভাবে বের করবা? ভাই, তখন হাইড্রোজেনের সাহায্যে বের করবো। না, এখানে তো হাইড্রোজেনের কথা নাই, এক্ষেত্রে তোমার কি করতে হবে, জিঙ্ক এবং সোডিয়াম এই দুইটাই তোমার ব্যবহার করতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। এই ধরনের ক্ষেত্রে তোমার হচ্ছে তখন ওই যে সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার ব্যবহার করা হয়। নির্দেশক তড়িৎদ্বার কিভাবে করা হবে একটু বলে দেই। যেহেতু তুমি জিঙ্কের বিভবের মানটা জানো, জিঙ্কের বিভবের মানটা তুমি জানো, সোডিয়ামেরটা তুমি জানো না। আচ্ছা, তুমি যেটা করবা সেটা হচ্ছে এইখানে দুইটা তড়িৎদ্বার তোমার হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক কোষ বানাবা। ধরো এই বাম পাশে পাতে জিঙ্ক সালফেট রাখলা, জিঙ্ক দণ্ড রাখলা, আর এখানে মনে করো সোডিয়াম ক্লোরাইড রাখলা, সোডিয়াম রাখলা, এদেরকে বাইরে একটা ভোল্ট মিটার সাথে যুক্ত করে দিলা, ঠিক আছে? আর এদিকে ধরো লবণ সেতু ব্যবহার করবা, তার মানে এক কথায় হচ্ছে একটা কোষ বানাইলা। কোষ বানানোর পরে কিছুক্ষণ পরে দেখলা এখানে ভোল্ট মিটারে তোমার ভোল্টেজ দেয়া আছে হচ্ছে 3 ভোল্ট আসলো। কত আসছে? 3 ভোল্ট। 3 ভোল্ট। এখন তুমি কি বলতে পারবা, খেয়াল করো তো, এবার তুমি ই নট সেলের মান কিন্তু জানো, হ্যাঁ, এটা তুমি এক্সপেরিমেন্ট করতেছো, করার পরে তুমি কি দেখলা, ই নট সেলের মান তুমি কিন্তু জানতেছো। তাহলে তুমি ই নট সেলের মানও জানো, জিঙ্কের বিয়োগের মানও জানো, তাহলে সোডিয়ামেরটা জানো না, এখান থেকে তুমি সোডিয়ামের বিয়োগ বের করতে পারবা না? হ্যাঁ পারবো। এক্স্যাক্টলি, তার মানে এই যে এইভাবে যে আমি সোডিয়াম ধাতুর বিভবটা আমি বের করলাম বা জানলাম, এই প্রসেসটাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রসেস। আর তখন আমি এই যে জিঙ্কের সাহায্যে যে জানলাম, তখন আমি এই জিঙ্ককে বলবো সেকেন্ডারি নির্দেশক, ঠিক আছে?
জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটু এখন যদি বলি, দুই ধরনের তড়িৎদ্বার আছে, একটা হচ্ছে কি প্রাইমারি, আর একটা হচ্ছে কি বললাম সেকেন্ডারি। একটা সেকেন্ডারি। হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে প্রাইমারি কোনটা? প্রাইমারি হচ্ছে হাইড্রোজেনের সাহায্যে অন্য কোনো ধাতুর তড়িৎদ্বার বিভব নির্ণয় করা হলে তখন আমরা এটাকে বলতেছি, এই হাইড্রোজেনটাকে বলতেছি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার। বুঝতে পেরেছো? জি। আর সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার বলতেছি, খেয়াল করো এখানে আমি জিঙ্কের যে তড়িৎদ্বার বিভবটা বের করছি, এটা কি আমি হাইড্রোজেনের সাপেক্ষে বের করছি না? তার মানে সেকেন্ড হ্যাঁ। নির্দেশক তড়িৎদ্বারটা হচ্ছে যে তড়িৎদ্বার ব্যবহার করা হয়, মানে কোনো একটা তড়িৎদ্বার বিভব আগে হাইড্রোজেনের সাপেক্ষে বের করা হয়েছে, সেইটার সাপেক্ষে যখন আরেকটা ধাতুর বিভব বের করা হবে। তার মানে জিঙ্কের বিভবটা আমি হাইড্রোজেনের সাপেক্ষে বের করছিলাম, এবার জিঙ্কের সাপেক্ষে আমি সোডিয়াম ধাতুর বিভব বের করতেছি, তখন আমি এই জিঙ্কটাকে বলবো সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝছি। সো ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড ব্যাপারগুলা, হ্যাঁ, ওই ব্যাপারগুলো একটু বুঝলেই হবে। যেটা আমরা সেকেন্ডে ব্যবহার করি সেটা সেকেন্ড, যেটা ফার্স্টে ব্যবহার করি সেটা হচ্ছে ফার্স্ট। এই সো এইখান থেকে বেসিক্যালি মানে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে এই সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বারটা কি, জাস্ট এইটাই মাথায় রাখতে হবে, আর কিছুই মাথায় রাখতে হবে না। যে সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বারটা হচ্ছে কি, যখন আমরা হাইড্রোজেনের সাপেক্ষে কোন একটা তড়িৎদ্বারের বিভব বের করব, বের করার পরে এইটার সাহায্যে আমি অন্য যে কোন একটা তড়িৎদ্বারের বিভব বের করব, তখন আমরা এই যে সেকেন্ড যেটা আছে এটাকে আমরা সেকেন্ড বা সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার বলবো। ঠিক আছে? হ্যাঁ, এইখানে বুঝতেছিলাম না, এখন ওইখানে চার্টে বুঝানোর পর একদম ক্লিয়ার মতো বুঝছি। আচ্ছা ঠিক আছে। সো এখন একটা জিনিস খেয়াল করো, যে সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বারের এক্সাম্পল হচ্ছে এইগুলা, এই যে ক্যালোমেল তড়িৎদ্বার, আর একটা হচ্ছে সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার। তো এই দুইটা মুখস্থ করবা, এখান থেকে বেশি কিছু পড়ার দরকার নাই ভাই, তুমি যেটা পড়বা সেটা হচ্ছে সেকেন্ড নির্দেশক তড়িৎদ্বারের সংজ্ঞাটা, আর একটা হচ্ছে এটা কেন ব্যবহার করা হয়, ওই যে দুইটা কারণ যে দেয়া আছে, এই দুইটা কারণ আর এক্সাম্পল গুলা পড়তে হবে। যে ক্যালোমেল হ্যাঁ, তড়িৎদ্বার, এক্সাম্পল দুইটাই, হ্যাঁ মানে এই ক্যালোমেল দুইটা ছাড়া তড়িৎদ্বার অন্য কিছু আর হবে না। দুইটাই আসে, এই দুইটাই বেসিক্যালি দেয়, হ্যাঁ, আর কোনো দেয় না। বেসিক্যালি হচ্ছে ওই যে আমরা এখানে পড়ে আসলাম না, এই যে 2 নাম্বার যেটা পড়ে আসছি না, ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণাদ্য কোষ, বেসিক্যালি এটা সেকেন্ডারি হিসেবে ব্যবহার করা হয়। তো এখানেও দেখো দুইটা এক্সাম্পল দিছে, যে সিলভার ক্লোরাইডের একটা দিছে আর একটা হচ্ছে মার্কারির দিছে। ঠিক আছে? সো এখানেও দেখো এই যে ক্যালোমেল তড়িৎদ্বার, ওই যে মার্কারির যেটা ছিল আর এই যে সিলভার, তো এই দুইটাই বেসিক্যালি আলোচনা করে। ওকে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তোমার পরীক্ষায় বেসিক্যালি আসবে, এটা খ নাম্বারের জন্য আসবে হচ্ছে এই যে ক্যালোমেল তড়িৎদ্বার কি, সেটার গঠনটা লিখো। এখানে আমরা হাইড্রোজেনের তড়িৎদ্বারের গঠন করলাম, এখানে ক্যালোমেল তড়িৎদ্বারের গঠনটা করতে হবে। তো এখানে খেয়াল করো, প্রমাণ ক্যালোমেল তড়িৎদ্বার। প্রমাণ ক্যালোমেল তড়িৎদ্বারটা কি? প্রমাণ ক্যালোমেল তড়িৎদ্বারটা হচ্ছে যেটা করা হয়, এরকম একটা পাত্র নেওয়া হয়, এই পাত্র নিয়ে এই যে ডান দিক দিয়ে একটা বাঁকান নল থাকে, যেটাকে হচ্ছে লবণ সেতু হিসেবে ব্যবহার করা হয়। তো মানে এটা এইখানে দেখো, এখানে কিন্তু একটা অর্ধকোষ দিছে, আর একটা অর্ধকোষ যদি আমি দিই, এই যে দেখো, ধরো আমি এইখানে একটা পাত্র দিলাম, হ্যাঁ, এখানে একটা পাত্র দিলাম, ধরো এর মধ্যে দিলাম হচ্ছে জিঙ্ক সালফেট। তো এই যে বাম পাশে যেটা আছে এটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। তো এর এর বিয়োগটা আমি আগে থেকে জানি, এর বিয়োগটা হচ্ছে আমার জানা। তো এর সাথে তুমি হচ্ছে এখানে একটা জিঙ্ক সালফেটের একটা দ্রবণ ব্যবহার করলা, তুমি জিঙ্কের বিভবটা বের করতে চাও। ঠিক আছে? তো এই দুইটা পাত্রকে হচ্ছে এই যে একটা লবণ সেতু দিয়ে কানেক্ট করে দিলা। বুঝতে পারছো? এই যে লবণ সেতু ব্যবহার করছি, যে এখানে লবণ হিসেবে পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করছি। ক্লিয়ার? জি। আর এখানে ক্যালোমেল তড়িৎদ্বারটা যেটা আছে, এই ক্যালোমেল তড়িৎদ্বারটা গঠন করা হয়, খেয়াল করো, যে এখানে এই ক্যালোমেল তড়িৎদ্বারের এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে মার্কিউরাস ক্লোরাইড, এই G2Cl2 এর একটা পেস্ট নেওয়া হয়। ঠিক আছে? এখানে একটা পেস্ট নেওয়া হয়, আমরা যেমন এই যে এখানে জিঙ্ক সালফেট দ্রবণ নিছি, তো এখানে নেওয়া হয় হচ্ছে একটা মার্কিউরাস ক্লোরাইডের একটা পেস্ট। আর মার্কারি নেওয়া হয়, মার্কারি, হ্যাঁ, ক্যালোমেল তড়িৎদ্বারটা মানে হচ্ছে মার্কারির তড়িৎদ্বার আর কি। তো এখানে মার্কারি নেওয়া হয়, আর উপরের দিকে হচ্ছে তোমার একটা দেওয়া হয়, এই যে কপারের তার দেওয়া হয়, এই কপার তারের সাথে আর এখানে আমার যে এই যে জিঙ্কের যে দণ্ড ছিল তার ছিল, ওই তারগুলাকে হচ্ছে একটা গ্যালভানোমিটার সাথে যুক্ত করে দেওয়া হয় বা একটা ভোল্ট মিটার সাথে যুক্ত করা হয়। এই, ঠিক আছে?
দেন হচ্ছে তোমার এখানে ভোল্ট মিটারে যে ভোল্টেজটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমার মানে তড়িৎ বিভব। তারপরে আমরা সূত্র দিয়ে ওই যে তড়িৎদ্বার বিভবের জারণ বিভব বিজন বিভবের মান যে আছে ওইগুলা দিয়ে হচ্ছে আমরা এখানে জিঙ্কের বিভবটা নির্ণয় করতে পারবো। বুঝতে পারছো? জি ভাইয়া। এখান থেকে বেসিক্যালি তাহলে পড়বা কি আমি বলে দিই, পড়া খুবই সহজ জিনিস। এইখান থেকে নির্দেশক তড়িৎদ্বার কাকে বলে সেটা পড়বা, নির্দেশক তড়িৎদ্বারের প্রকারভেদ পড়বা, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, আর একটা হচ্ছে ক্যালোমিল তড়িৎদ্বার বা প্রাইমারি তড়িৎদ্বার, সেকেন্ডারি তড়িৎদ্বার। প্রাইমারি তড়িৎদ্বারের মধ্যে আছে হাইড্রোজেন তড়িৎদ্বার, এটার গঠনটা পড়বা মাস্ট, এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে মাস্ট। মানে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সংকেত লিখো, এটাই আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। আরেকটা পড়বা সেকেন্ডের নির্দেশক তড়িৎদ্বার কি, সংজ্ঞাটা পড়বা। সেকেন্ডের নির্দেশক তড়িৎদ্বারটা কেন ব্যবহার করতেছে সেটা পড়বা। সেকেন্ডের নির্দেশক তড়িৎদ্বারের একটা এক্সাম্পল হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার, এবং এই ক্যালোমেল তড়িৎদ্বারের এই গঠনটা পড়বা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে প্রমাণ ক্যালোমেল তড়িৎদ্বারের সংকেতটা পড়বা। আমরা এই যে এখানে দেখে আসছিলাম না, ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণার্ধ কোষ, এই যে আমরা এখানে যেটা পড়লাম না, Hg2Cl2/Cl, বেসিক্যালি এটাই কিন্তু এখানে দেয়া আছে, খেয়াল করো এই যে Hg2Cl2/Cl, এখানে কমা হবে, তখন Hg2Cl2/Cl-, বুঝতে পেরেছো? জি ভাইয়া। এটা দরকার নাই আপাতত, জাস্ট দেখে রাখতে পারো। এই ক্লিয়ার? জি। আমাদের লাস্টের একটা টপিক আছে, সেটা হচ্ছে সঞ্চয়ক কোষ। সঞ্চয়ক কোষ বা হচ্ছে ইংরেজিতে বলে স্টোরেজ সেল। স্টোরেজ মানে কি ভাইয়া সঞ্চয়? দেখা যাচ্ছে না, কি দেখা যাচ্ছে না? মানে মাঝখানে কি যেন একটা আসছে উপরের দিকে বক্স আকারে। ওয়েট, হ্যাঁ, এবার চলে গেছে। চলে গেছে। ভাইয়া এখন আবার বড় একটা আসছে। এখন ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। ওকে, সো খেয়াল করো এখানে হচ্ছে আমরা পড়বো আজকে স্টোরেজ সেল বা সঞ্চয়ক কোষ। স্টোরেজ সেল মানে হচ্ছে এক কথায় ব্যাটারির কথা যদি আমরা চিন্তা করি, তো ব্যাটারি কি করে, ব্যাটারি স্টোর করে রাখে, চার্জ স্টোর করে রাখে ব্যাটারি। তো এই ব্যাটারি আমরা পড়বো। তো এই যে এখানে খেয়াল করো, যে বিক্রিয়ার সাহায্যে সঞ্চয়ক কোষে, তার মানে ব্যাটারিতে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, সেটা বহুমুখী। তার মানে সঞ্চয়ক কোষ যেগুলো আছে বা ব্যাটারি যেগুলো আছে, তুমি বাসা বাড়িতে যে মোবাইল ইউজ করো বা আমরা যে মোবাইল ফোনগুলো ব্যবহার করি, এই ফোনগুলোতে ব্যবহার করা হয় ব্যাটারি। ওই ব্যাটারিগুলোর নাম জানো, কি ধরনের ব্যাটারি? কখনো না দেখছো? ভাইয়া। একটু দেখবা, হ্যাঁ। ওই ব্যাটারিগুলোকে বলা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি। ব্যাটারি খুলে পেছনের দিকে লেখা দেখবা LIB বা লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এই ব্যাটারিগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এই ব্যাটারিগুলোতে আমরা যে এই যে তড়িৎ রাসায়নিক কোষ পড়ে আসলাম, এই তড়িৎ রাসায়নিক কোষ, এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো হচ্ছে এক একটা তড়িৎ রাসায়নিক কোষ হিসেবে কাজ করে। তার মানে ওইখানে আসলে জারণ বিজন বিক্রিয়া হয়, তার মানে ওইখানে আসলে কি হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। হ্যাঁ, আবার ওইখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। বেসিক্যালি একবার রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, আবার তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তো কখন কোনটা হয় এটা আমরা একটু পরেই জানবো। যে নর্মালি আমরা জানি যে আমাদের এই যে ব্যাটারি যেগুলো আছে, এই ব্যাটারিগুলোতে একবার কি করা লাগে, চার্জ করতে হয়, তার মানে চার্জিং হয়, আবার ডিসচার্জ হয়, মানে হচ্ছে চার্জ খোয়া যায়। হ্যাঁ, মানে চার্জ ক্ষয় হয় আর কি। তো একবার হচ্ছে চার্জিং হয়, আবার ডিসচার্জিং হয়। সো চার্জিং এর সময় যদি দেখা গেল যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তখন দেখা যাবে ডিসচার্জিং এর সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো এখান থেকে বেসিক্যালি কি মনে রাখবো, ব্যাটারি কথা মনে রাখবো, যে ব্যাটারি হচ্ছে কি, ব্যাটারি বা সঞ্চয়ক কোষ, যেটা হচ্ছে চার্জ সঞ্চয় করে রাখে, সেটা হচ্ছে সঞ্চয়ক কোষ। তো এই সঞ্চয়ের কোষগুলাতে কিছু আছে চার্জ করা যায়, সেটা হচ্ছে চার্জেবল, আর কিছু আছে হচ্ছে নন রিচার্জেবল। হ্যাঁ, কিছু আছে রিচার্জেবল, চার্জেবল না, রিচার্জেবল, আর কিছু আছে নন রিচার্জেবল। তো যেগুলা চার্জ করা যায় বাইরে থেকে সেটা হচ্ছে রিচার্জেবল, আর যেগুলো বাইরে থেকে চার্জ করা যায় না সেগুলো হচ্ছে নন রিচার্জেবল। যেমন দেখো আমরা ফোন যেগুলো ব্যবহার করতেছি এগুলো চার্জ করা যায়, সেগুলো হচ্ছে রিচার্জেবল। আর নন রিচার্জেবল একটা ব্যাটারির এক্সাম্পল বলতে পারবা? না তো। পারবা না?
একটু চিন্তা করো তো, নন রিচার্জেবল ব্যাটারি কোথায় ব্যবহার করা যেতে পারে? যে ব্যাটারি ইউজ করো, ব্যাটারিগুলো পরে আর ব্যবহার করা যায় না, চার্জ শেষ হয়ে গেল। ভাইয়া গাড়ি, মানে খেলনা কার। ভেরি গুড। সো খেলনা গাড়িতে আমরা যে ব্যাটারি ইউজ করি এগুলো হচ্ছে নন রিচার্জেবল ব্যাটারি। তারপরে হচ্ছে আমাদের যে ক্লক ঘড়ি আছে, ঘড়ি, দেয়াল ঘড়ি, তো দেয়াল ঘড়িতে আমরা যে ব্যাটারিগুলো ইউজ করি এগুলা চার্জ শেষ হয়ে যাওয়ার পরে এগুলা রিচার্জ করা যায় না, সো এগুলো হচ্ছে নন রিচার্জেবল। বুঝতে পেরেছো? জি এখন ভাইয়া। আমরা এখানে পড়বো রিচার্জেবল ব্যাটারি পড়বো। তো এখানে আমাদের বেসিক্যালি দুই ধরনের ব্যাটারির কথা বলা আছে তোমাদের সিলেবাসে। একটা হচ্ছে লেড স্টোরেজ সেল, আর একটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি বা এলআইভি ব্যাটারি। ওকে, বেসিক্যালি এই জিনিসগুলো যখন বইতে পড়তে যাবা তখন খুবই খিটিমিটি লাগবে। তো আমি সহজভাবে বলে দেই, যেহেতু মনে রাখবা যেহেতু এগুলা তড়িৎ রাসায়নিক কোষ, তার মানে এখানে অ্যানোড থাকবে, ক্যাথোড থাকবে, আর হচ্ছে ইলেকট্রোলাইট বা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে, ইলেকট্রোলাইট থাকবে। ওকে, বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে। এক নম্বর কি অ্যানোড থাকবে, ক্যাথোড থাকবে, আরেকটা কি থাকবে, ইলেকট্রোলাইট বা, ঘুমাচ্ছ? না ভাইয়া। তাহলে একটু রেসপন্স করো। সো অ্যানোড থাকবে, ক্যাথোড থাকবে, আরেকটা কি থাকবে, তড়িৎ বিশ্লেষণ। ভেরি গুড, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে। সো এখানে বেসিক্যালি যেটা করা হয়, এই লেড স্টোরেজ সেলের অ্যানোড হিসেবে নেওয়া হয় লেড ধাতু। লেড স্টোরেজ সেলের অ্যানোড হিসেবে নেওয়া হয় লেড ধাতু, আর ক্যাথোড হিসেবে নেওয়া হয় লেড অক্সাইড। ক্যাথোড হিসেবে নেওয়া হয় লেড অক্সাইড। এবং এই দুইটা অ্যানোড এবং ক্যাথোডকে সালফুরিক অ্যাসিডের একটা দ্রবণে ডুবানো থাকে, যেটা আসলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। ক্লিয়ার? জি। ওকে, সো এইখান থেকে এই স্লাইডে আসি। সো খেয়াল করো, এই যে ব্যাটারিগুলো হচ্ছে কি তড়িৎ রাসায়নিক কোষ। সো এই তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে লেড স্টোরেজ সেল আর একটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। তো লেড স্টোরেজ সেলগুলো ব্যবহার করা হয় বেসিক্যালি গাড়িতে, হ্যাঁ, প্রাইভেট কারগুলোতে ধরো ব্যবহার করা হয়, বা বিভিন্ন ধরনের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোতে তোমার হচ্ছে কি ব্যবহার করা হয়, লিড স্টোরেজ সেলটা ব্যবহার করা হয়। আর এলআইবিটা কোথায় ব্যবহার করা হয়, লিথিয়াম আয়ন ব্যাটারিটা? ভাইয়া ওই যে ফোনে। ফোনে, ভেরি গুড। এবার খেয়াল করো লেড স্টোরেজ সেলে আমরা যদি আসি, তাহলে লেড স্টোরেজ সেলের অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়, লেড। লেড ধাতু। আর ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়, লেড অক্সাইড। হ্যাঁ, আর ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয় কি, সালফ্রিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। এখন খেয়াল করো, যখন হচ্ছে তোমার গাড়িটা স্টার্ট করো, হ্যাঁ, গাড়িটা যখন স্টার্ট করবে তখন হচ্ছে এখানে ডিসচার্জিং হবে, তার মানে চার্জ খোয়া যাবে, ঠিক আছে? আর যখন গাড়ি রানিং অবস্থায় থাকে, তখন এখানে চার্জিং হয়, ঠিক আছে? তাহলে লেড স্টোরেজ সেলের ডিসচার্জিংটা হয় কখন, যখন তুমি গাড়ি স্টার্ট দিবা। আর যখন গাড়ি রানিং অবস্থায় থাকে তখন হচ্ছে এটা চার্জ হইতে থাকে। বুঝতে পেরেছো? জি। এখন দেখো, ডিসচার্জিং এর সময় বেসিক্যালি অ্যানোডে কি বিক্রিয়াটা হয় একটু খেয়াল করো তো। অ্যানোড হিসেবে কি তুমি কি নিছো, লেড ধাতু নিয়েছো না? জি। তাহলে অ্যানোডে কি হয়, জারণ হয় না, আচ্ছা বিজারণ হয়? কারণ। জারণ হয়। জারণ মানে কি, ছাড়ন। সো লেড তোমার হচ্ছে দুইটা ইলেকট্রন ছাড়ে, ছেড়ে লেড 2+ হয়। বুঝতে পেরেছো? এই যে জি। এটা হয়। এখন খেয়াল করো, লেড ধাতু দুইটা ইলেকট্রন ছাড়ার পরে লেড আয়ন হচ্ছে। এখন এই যে অ্যানোড এবং ক্যাথোড, এদেরকে ডুবানো ডুবানো থাকে কোথায়, কিসের মধ্যে, একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থে ডুবানো থাকে, সালফিউরিক অ্যাসিড। সালফ্রিক অ্যাসিডে। সো এই সালফ্রিক অ্যাসিডটা ভেঙে যায়, সালফ্রিক অ্যাসিডটা ভেঙে 2H+ এবং সালফেট তৈরি করে। তো অ্যানোডে যখন তুমি এই যে অ্যানোডটা যখন লেডের নাও, তখন অ্যানোডটা দুইটা ইলেকট্রন ছেড়ে লেড 2+ হয়ে আয়নটা চলে যায় দ্রবণে। আর এই দ্রবণের মধ্যে যেহেতু আমার সালফেট আয়ন আছে, তখন এই লেড আয়ন এই সালফেট আয়নের সাথে রিঅ্যাকশন করে লেড সালফেট তৈরি করে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে এখানে লেড সালফেট তৈরি হচ্ছে। বেসিক্যালি কি হচ্ছে, লেড দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে লেড সালফেট হয়ে যাচ্ছে আলটিমেটলি, এবং এই দ্রবণের মধ্যে দুইটা H+ থেকে যাচ্ছে। বুঝতে পারছো? জি ভাইয়া। সো এই যে খেয়াল করো অ্যানোডের বিক্রিয়াটা, লেড দুইটা ইলেকট্রন ছেড়ে দিল এবং সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেড সালফেট আর দুইটা H+ তৈরি করলো। ক্লিয়ার? জি। সো এইখানে যদি লেড স্টোরেজ সেলের আসে যে লেড স্টোরেজ সম্পর্কে লিখো, তাহলে লিখবা অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া, সরি, অ্যানোড কি হিসেবে ব্যবহার করা হয়, ক্যাথোড কি হিসেবে ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে ইলেকট্রোলাইট। আরেকটা লিখবা এই যে ডিসচার্জিং এর সময়, অর্থাৎ আমরা যখন গাড়ি স্টার্ট দেই তখন গাড়ি স্টার্ট দেওয়ার সময় অ্যানোডে কি বিক্রিয়াটা হয়, এই বিক্রিয়াটা। বুঝতে পেরেছো?
জি ভাইয়া। এবার খেয়াল করো ক্যাথোডের বিক্রিয়াটা আমরা খেয়াল করি, তাহলে ক্যাথোডে কি নিয়েছো? লেড অক্সাইড। কি নিয়েছো? লেড অক্সাইড। তাহলে লেড অক্সাইড ক্যাথোডে আমরা জানি বিজারণ হবে। সো এই যে অ্যানোড যে দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, এই দুইটা ইলেকট্রনই হচ্ছে সে গ্রহণ করে। বুঝতে পেরেছো? এবং জি ভাইয়া। দ্রবণের মধ্যে H প্লাস আছে, এই যে ক্যাথোডটা তো দ্রবণের মধ্যেই ডুবানো। সো ক্যাথোড ইয়ে আছে, দ্রবণের মধ্যে H প্লাস আছে, সেই H প্লাসের সাথেও বিক্রিয়া করে। আর দ্রবণের মধ্যে কি আছে? আমার সালফিউরিক অ্যাসিড আছে। সো সালফিউরিক অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে। সো বিক্রিয়া করে আলটিমেটলি লেড সালফেট এবং পানি তৈরি করে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে। সো ডিসচার্জিং এর সময় অ্যানোডে এই বিক্রিয়াটা হয়, ক্যাথোডে এই বিক্রিয়াটা হয়। ক্লিয়ার? জি। এবার খেয়াল করো চার্জিং এর সময়, ডিসচার্জিং এর যদি তুমি পারো তাহলে চার্জিং এর সময় কি বিক্রিয়া হয় এটা তোমার আর মুখস্থ করতে হবে না, খুবই ইজি। খেয়াল করো যখন আমার ডিসচার্জিংটা হয় অ্যানোডে কি হয়? লেড দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় এবং লেড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেড সালফেট এবং H প্লাস তৈরি করে। হ্যাঁ। যখন ডিসচার্জিং হয় তখন অ্যানোডে কি করে? ইলেকট্রন ছেড়ে দেয়, তাই না? হ্যাঁ। আর যখন চার্জিং হবে তখন এই অ্যানোড দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তার মানে এই যে ডিসচার্জিং এর সময় যদি বাম পাশ থেকে ডান পাশে বিক্রিয়াটা যায়, তাহলে চার্জিং এর সময় ডান পাশ থেকে বাম পাশে আসবে। দ্যাট মিন্স লেড সালফেট প্লাস 2H প্লাস। এই যে খেয়াল করো লেড সালফেট 2H প্লাস। আর ডিসচার্জিং এর সময় কি হয়েছে? দুইটা ইলেকট্রন ছাড়ছে। সো চার্জিং এর সময় দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। ক্লিয়ার? জি ভাইয়া। গ্রহণ করে হবে কি? লেড প্লাস সালফিউরিক অ্যাসিড। এই যে লেড আর সালফিউরিক অ্যাসিড। বুঝতে পেরেছো? জি তাহলে বলো তো এই ইয়ের বিক্রিয়াটা বলো, এই ক্যাথোডে ক্যাথোডে কি বিক্রিয়াটা হবে একটু আমাকে বলো। চার্জিং এর সময় ক্যাথোড, কোথায় এখানে? এই যে চার্জিং এর সময় ক্যাথোডে কি বিক্রিয়া হবে? ভাইয়া ক্যাথোডেও তো মানে, ভাইয়া এক মিনিট, দুইটা ইলেকট্রন বলো। গ্রহণ করবে। এটা তো ডিসচার্জিং এর সময়, এটা বিক্রিয়া যেটা দেয়া আছে এটা তো ডিসচার্জিং এর সময়। তাহলে চার্জিং এর সময় কি হবে? ডিসচার্জিং এর সময় কি হয় বলো তো? হ্যাঁ, ডিসচার্জিং এর সময় তো উল্টা হয় না মানে? এটা ডিসচার্জিং, ডিসচার্জিং এর সময় কি হয় আগে এটা বলো। ডিসচার্জিং এর সময় কি হইতো, এরপরে চার্জিং বলবো। ডিসচার্জিং এ কি হয় এটা বলো। ও আচ্ছা, ক্যাথোডে হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করতো আর দুইটা হাইড্রোজেন থাকতো। হ্যাঁ, তাহলে এইখানে হচ্ছে ক্যাথোডে কি হবে? এবার ইলেকট্রন ছেড়ে দিবে। অ্যানোড হ্যাঁ, ডিসচার্জিং এর সময় ক্যাথোড যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে চার্জিং এর সময় কি করবে? ইলেকট্রন ছেড়ে দিবে। ছেড়ে দিবে। আর ক্যাথোডে যদি এরকম হয় যে ডিসচার্জিং এর সময় যদি বাম পাশ থেকে ডান পাশে বিক্রিয়াটা যায়, তাহলে চার্জিং এর সময় কি হবে? ডান পাশ থেকে বাম পাশে আসবে। হুম। তার মানে হচ্ছে এখানে কি আছে? লেড সালফেট আর পানি আছে। সো লেড সালফেট প্লাস পানি আর হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিবে দুইটা, দিয়ে তৈরি করবে হচ্ছে এই যে লেড অক্সাইড। হ্যাঁ, মাইনাস হবে না? কেন? রাইট, উত্তর সঠিক, মাইনাস হবে। ভেরি গুড। সো মাইনাস দুইটা ইলেকট্রন লেড অক্সাইড প্লাস হচ্ছে দুইটা H প্লাস প্লাস সালফিউরিক অ্যাসিড। এই যে এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে বিক্রিয়াটা ছিল আমি কিন্তু কোনো নতুন কিছু লিখি নাই। এই যে দেখো ডিসচার্জিং এর সময় এই যে এইটুকু থেকে এটা এটা হচ্ছে, তাই না? আর চার্জিং এর সময় কি জি হয়? ভাইয়া। এই দুইটা মিলে হচ্ছে এইটা। আর একটা জিনিস মনে রাখবা, ডিসচার্জিং এর সময় দুইটা ইলেকট্রন ছাড়তেছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে। আর চার্জিং এর সময় দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়। এই, আশা করি বুঝতে পেরেছো। জি ভাইয়া, একটা একটা উল্টা। হ্যাঁ, এটা একটু মাথার মধ্যে চিন্তা করো তো কি।
হ্যালো হ্যালো হ্যালো। ভাইয়া এখানে এই বিক্রিয়া তো বুঝতেছি না, আপনারটা তো বুঝলাম, এখানে তো বলেই দেয় না ডিসচার্জিং না চার্জিং। এই যে এখানে খেয়াল করো, দেখো খুব সুন্দর করে একটা জিনিস বলে দিছে। এই যে বিদ্যুৎ ক্ষরণ, এই বিদ্যুৎ ক্ষরণের ইংরেজি হচ্ছে ডিসচার্জিং। সেটা তো নিচে, উপরে অ্যানোড ক্যাথোড। আসতেছি আপু। আর এটা হচ্ছে চার্জিং। তাহলে খেয়াল করো, এখানে খেয়াল করো। এই যে এই বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হচ্ছে ডিসচার্জিং এর যে বিক্রিয়াটা দেয়া আছে, এখানে চার্জিং এর বিক্রিয়াগুলো দেয় নাই। ডিসচার্জিং এর এই বিক্রিয়া দুইটাই দেয়া আছে ডিসচার্জিং। দেখো কিভাবে, এই যে লেট, লেট দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় না? তো এইখানে দুইটা জি ইলেকট্রন ভাইয়া। ছেড়ে দেয়া, এখানে মাইনাস দুইটা ইলেকট্রন, আর এই পাশে গিয়ে দুইটা প্লাস ইলেকট্রন লেখা একই কথা না? হ্যাঁ। তাহলে এখানে একটু খেয়াল করো আমি কিভাবে বুঝাইছি। আমি বুঝাইলাম কি, এই যে লেড দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় আর সালফুরিক অ্যাসিড, আর এইখানে ওরা কি দিছে, এই যে লেড সালফুরিক অ্যাসিড, এই যে দুইটা ইলেকট্রন এই পাশে তৈরি করে কি লেড সালফেট আর 2H প্লাস। এই যে লেড সালফেট 2H প্লাস, কিসের বিক্রিয়া? অ্যানোডের বিক্রিয়া। এই যে অ্যানোডের বিক্রিয়া, বুঝছো? জি ভাইয়া। এর পরেরটা, এটা হচ্ছে কি ক্যাথোডের বিক্রিয়া। লেড অক্সাইড দুইটা ইলেকট্রন গ্রহণ, 2H প্লাস সালফুরিক অ্যাসিড। তাহলে এখানেও দেখো, এই যে লেড অক্সাইড দুইটা H প্লাস সালফুরিক অ্যাসিড দুইটা ইলেকট্রন, লেড সালফেট পানি, বুঝছো? জি তো ভাইয়া এই দুইটা বুঝছি। বিক্রিয়া হচ্ছে কি ডিসচার্জিং, ডিসচার্জিং। এখন আমি এই দুইটাকে যদি যোগ করি তাহলে কি হবে খেয়াল করো তো। এই পাশে দুইটা ইলেকট্রন, এই পাশে দুইটা ইলেকট্রন চলে যাবে। অ্যারো চিহ্ন গুলা চিন্তা করো, অ্যারো চিহ্নের ডান পাশে আছে দুইটা H প্লাস, এই অ্যারো চিহ্নের বাম পাশে দুইটা H প্লাস আছে, এটাও চলে যাবে, বুঝছো? তাহলে খেয়াল করো, জি। উপর নিচে যোগ করো, এখানে লেড আছে, এই যে লেড, নিচে লেড অক্সাইড আছে, এই যে লেড অক্সাইড। তাহলে খেয়াল করো, বাম পাশে আছে 1 মোল সালফুরিক অ্যাসিড, নিচেও আছে 1 মোল সালফুরিক অ্যাসিড, সো দুইটাকে যোগ করলে 2 মোল সালফুরিক অ্যাসিড। ওই মোল। এবার অ্যারো চিহ্নের ডান পাশে কি কি আছে খেয়াল করো, লেড সালফেট, এই পাশেও আছে লেড সালফেট, সো 2 মোল লেড সালফেট। আর এইখানে খেয়াল করে, এখানে আছে কি 2 মোল পানি, সো 2 মোল পানি, বুঝতে পারছো? জি ভাইয়া। তো এই বিক্রিয়াটা কখন, এই বিক্রিয়াটা কি ডিসচার্জিং এর সময় না? এই সামগ্রিক বিক্রিয়াটা, এই তিনটা হ্যাঁ। বিক্রিয়া, এটা ডিসচার্জিং। তাহলে চার্জিং এর সময় কি হবে? জাস্ট উল্টা বিক্রিয়াগুলো হবে না? জি ভাইয়া। তার মানে কি হবে খেয়াল করো, চার্জিং এর সময় কি হবে, আমি এটা কেটে দেই। তাহলে খেয়াল করো চার্জিং এর সময় কি হবে। চার্জিং এর সময় তখন কি করবে, এই যে লেড সালফেট, চার্জিং এর সময় এই লেড সালফেট দুইটা H প্লাস দুইটা ইলেকট্রন, এরা বিক্রিয়া করার পরে তৈরি করবে লেড প্লাস সালফুরিক অ্যাসিড, বুঝতে পারছো? এগুলো কিন্তু চার্জিং এর জি বিক্রিয়া। এই যে ভাইয়া। এখান থেকে যা লিখতেছি, লেড সালফেট দুইটা H প্লাস দুইটা ইলেকট্রন, অ্যারো চিহ্ন দিয়ে লেড প্লাস সালফুরিক অ্যাসিড। আর যেহেতু দুইটা ইলেকট্রন গ্রহণ করছিল, তাহলে এখানে কি করবে, দুইটা ইলেকট্রন ছাড়বে, জাস্ট এতটুকুই। আর ক্যাথোডের বিক্রিয়াটা কি হবে, ক্যাথোডের বিক্রিয়াটা হবে এই যে লেড সালফেট, লেড সালফেট প্লাস 2 অণু পানি, আর সে যখন তখন তো ইলেকট্রন গ্রহণ করছিল, এবার ইলেকট্রন ছাড়বে, সরি এইখানে ইলেকট্রন গ্রহণ করবে আর এইখানে ইলেকট্রন ছাড়বে। ওকে? জি ভাইয়া। কি তৈরি করবে, লেড অক্সাইড দুইটা H প্লাস সালফিক অ্যাসিড, এগুলো তৈরি করবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওই ভাইয়া দুইটা, তাহলে মানে হুম, আপনার ওই বিক্রিয়াগুলো দেখবো না নাকি এইগুলো দেখেই বুঝে করব? এখন দেখো তুমি কোনটা দেখে বুঝবা সেটা তো তুমি বুঝবা। এখন আমাকে বলো তুমি কোনটা দেখে বুঝছো, মানে এটা দেখে বুঝছো না হ্যাঁ, এটা দুইটা দেখে দেখে বুঝছো? বুঝছি। তাহলে দুইটা দেখে যদি এখন বুঝে থাকো, যেটা। এক্স্যাক্টলি, মানে পরীক্ষায় লিখবা কোনটা সেটাই তো। হ্যাঁ। পরীক্ষায় লিখবা এই যে এটা, যেগুলা বইয়েতে আছে, এগুলা এগুলা আছে বইয়েতে, কবির স্যারের বইয়েতে এগুলা লেখা আছে। ওকে? সো বইয়ে থেকে পড়বা, এইভাবে এইভাবে পরীক্ষা লিখবা। এইখানে আমি লিখছি তো বোঝানোর জন্য, এইভাবে তো আর পরীক্ষায় এগুলা কিন্তু বইয়েতে দেয়া নাই, এগুলো আমি লিখছি বোঝানোর জন্য, বুঝতে পেরেছো? আচ্ছা ভাইয়া। হ্যাঁ, ওই পেজে যান তো একটু। হুম। ও আচ্ছা, এটা তো আর লিখবো না, এটা তো যা আছে তাই, জাস্ট এখান থেকে তৈরি হচ্ছে হচ্ছে এই পাশে যা লিখছেন সেটাই। আর এই যে +2 ইলেকট্রন দিয়েছেন এটা তো বোঝানোর জন্য, এই পাশে তো +2 ইলেকট্রন আছেই। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এবার এইখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই ডিসচার্জিং এর সময় কি হচ্ছে খেয়াল করো তো। ডিসচার্জিং এর সময়, ডিসচার্জিং এর সময়, ডিসচার্জিং এর সময় অ্যানোডে কি বিক্রিয়াটা হচ্ছে একবার বলো তো। অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে? হ্যাঁ, অ্যানোডে কি হয়?
ডিসচার্জিং এর সময় অ্যানোডে কি হয়? জারণ। সেটাই তো, কি কি হয় বিক্রিয়াগুলো বলো, রিঅ্যাকশনগুলো বলো। ও Pb প্লাস H2SO4 মাইনাস 2 ইলেকট্রন। ম্যাডাম এইগুলা তো দেখে দেখে তো আমিও বলতে পারি, কিন্তু আসলে বেসিক্যালি কি হচ্ছে এটা একটু আমাকে বলো না। ভাই আপনি কি জানতে চাইছেন আমাকে একটু বলেন, আমি বুঝতেছি না আপনার আচ্ছা কোশ্চেনটা আমি কি। একটু বলি, আচ্ছা আমি বোঝাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এখানে লেড আছে, এখানে সালফিউরিক অ্যাসিড, H2SO4 আছে, তো এগুলো তো আমরা জানি বেসিক্যালি। আচ্ছা শোনো আমি বলে দিই। ব্যাপারটা হচ্ছে এখানে লেড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, করে লেড সালফেট তৈরি করে আর H প্লাস তৈরি করে আর দুইটা ইলেকট্রন তো এটা ছেড়ে দেয়। এটা তো আমরা জানি যে অ্যানোডে বেসিক্যালি কি হয়, অ্যানোডে হচ্ছে লেড দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় এবং সে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, করে লেড সালফেট তৈরি করে। ঠিক আছে, এটাই না? জি ভাইয়া। এটা বলতে হবে, লেড হ্যাঁ, প্লাস সালফিউরিক অ্যাসিড, লেড সালফেট, H প্লাস, এগুলো তো আমরা দেখে দেখে তো বলতেই পারি। তো এটাও তো দেখে দেখে বলাই যায়, লেড আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে বিক্রিয়া করে এগুলা উৎপন্ন করবে। এক্স্যাক্টলি এটাই তো আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, এই যে লেড প্লাস সালফিউরিক অ্যাসিড মানে H2SO4, লেড সালফেট প্লাস 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন, এইটা আমি জানতে চাচ্ছি না। এটা তো দেখে দেখে তো একটা কমার্সের ছেলেও বলতে পারবে যে হচ্ছে লেড সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন প্লাম্বম, এগুলো যারা জানে এগুলো বলতে পারবে। এনিওয়ে, সো এখান থেকে বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লেড ডিসচার্জিং এর সময় লেড দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় এবং সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেড সালফেট তৈরি করে। ওকে, এটাই অ্যানোডে বিক্রিয়াটা হয়। ও আচ্ছা, কথা এইভাবে লিখতে হবে ভাইয়া? জি ভাইয়া, কথা এইভাবে লিখতে হবে। আর মানে আমি বিক্রিয়াও এইভাবে উল্টা ভাবে লিখবো? না, বিক্রিয়া যা আছে তাই লিখবা, কিন্তু কথাগুলো এগুলাই লিখতে হবে। হ্যাঁ, সেটাই তো মানে আপনি বুঝাই দিলেন না এই পাশে মাইনাস হয়, তো আমি তো এই পাশে মাইনাস লিখবো না, এই পাশে একবারে প্লাসটাই লিখবো। হ্যাঁ, কিন্তু এটা আমার ব্যাপার না, এটা ব্যাপার না, তুমি মাইনাসও ব্যাখ্যা লিখতে করার পারো, সময় তো আমাকে কোনো সমস্যা নেই। মাইনাসটা বলতে হবে যে দুইটা ইলেকট্রন জি ছেড়ে এইটা হচ্ছে। জি 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 জি। আচ্ছা। সো এখানে বেসিক্যালি খেয়াল করো যে অ্যানোডে আসলে কি হচ্ছে, অ্যানোডে আসলে সালফ্রিক অ্যাসিড ব্যবহার হচ্ছে না, জি ভাইয়া। কারণ সালফ্রিক অ্যাসিড কি ক্ষয় হচ্ছে না। হ্যাঁ। তো যখন সালফ্রিক অ্যাসিড ক্ষয় হয়, খেয়াল করো এই যে আমার সালফ্রিক অ্যাসিড বা ইলেকট্রোলাইটটা যখন ক্ষয় হয় তখন এটার ঘনত্ব কমে যায়। কি কমে যায়? ঘনত্ব কমে যায়। ঘনত্ব কমে যায়। এই ঘনত্বটা আবার পরিমাপ করা হচ্ছে হাইড্রোমিটার দিয়ে। কি দিয়ে? হাইড্রোমিটার। হাইড্রোমিটার দিয়ে এই ঘনত্বটা মাপা হয়। সো ঘনমাত্রা যখন কমে যায় তখন হচ্ছে ওই যে তোমার সালফ্রিক অ্যাসিড দেয়া হয়, দিয়ে হচ্ছে তার ঘনমাত্রা ঠিক করা হয়। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো যে আমি যখন হচ্ছে এই যে চার্জিং এর সময়, চার্জিং এর সময় ক্যাথোডে কি হয়? চার্জিং এর সময় এই যে এখানে দেখছিলাম যে ক্যাথোডে পানি পানি ব্যবহার হয়, তাই না? লেড সালফেট পানির সাথে বিক্রিয়া করে লেড অক্সাইড, সালফ্রিক অ্যাসিড, হাইড্রোজেন তৈরি করে। তো চার্জিং এর সময় কি হয়? পানি ব্যবহার হয়। কি ব্যবহার হয়? পানি। পানি। সো এই পানিটা যখন ব্যবহার হয় তখন গাড়িতে এই পানিটা কমে যায়। এই জন্য দেখবা যে গাড়িতে অনেক সময় বাইরে থেকে এই পানিটা ব্যবহার করা হয়। হ্যাঁ, ব্যাটারির পানি হিসেবেই প্রচলিত আছে। তো ওই পানিগুলা ব্যবহার করা হয়। ওকে, জি ভাইয়া। তো এই কথাগুলো বললাম, যখন বই পড়বা তখন এই জিনিসগুলো বুঝতে পারবা। ওকে। আ- আচ্ছা এবার আসি লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি, তো লিথিয়াম আয়ন ব্যাটারিটা কি? LIB। আগের মতোই কথা, অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়, ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়, ইলেকট্রোলাইট হিসেবে কি ব্যবহার করা হয়, ডিসচার্জিং এর সময় কি হয়, চার্জিং এর সময় কি হয়। জাস্ট এই জিনিসগুলো মনে রাখতে হবে। এটা যখন বই থেকে পড়তে যাবা তখন তোমার মাথা একটু গরম হয়ে যাইতে পারে। সো এটা কিভাবে সহজে আয়ত্ত করা যায় সেটা একটু বলে দিচ্ছি। লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় লিথিয়াম যুক্ত গ্রাফাইট দণ্ড। গ্রাফাইট বা কার্বন যেটাকে আমরা বলি, কার্বনের একটা রূপভেদ হচ্ছে গ্রাফাইট। সো কার্বনকে ব্যবহার করা হয় হচ্ছে অ্যানোড হিসেবে। আর ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ধাতব অক্সাইড, লিথিয়ামের ধাতব অক্সাইড, যেমন লিথিয়াম কোবাল্ট অক্সাইড, লিথিয়াম আয়রন ফসফেট, লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড। বুঝতে পেরেছো? আর জি ইলেকট্রোলাইট ভাইয়া। হিসেবে ব্যবহার করা হয় লিথিয়াম হেক্সা ফ্লুরোফসফেট, লিথিয়াম হেক্সা ফ্লুরো আর্সেনেট, লিথিয়াম পারক্লোরেট, লিথিয়াম টেট্টাফ্লুরোবোরেট। এখানে 6টা ফ্লোরিন আছে, দ্যাটস ওয়াই হেক্সা বলে। এখানে 4টা আছে তাই টেট্টা বলে। ওকে, জি ভাইয়া। মনে রাখবা লিথিয়াম আয়ন ব্যাটারিতে ডিসচার্জিং এর সময় লিথিয়াম আয়ন অ্যানোড থেকে ক্যাথোডে যায় আর চার্জিং এর সময় লিথিয়াম আয়ন ক্যাথোড থেকে অ্যানোডে আসে।
তার মানে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোতে ডিসচার্জিং এর সময় লিথিয়াম আয়ন ব্যাটারিটা অ্যানোড থেকে ক্যাথোডে যায়, আবার ক্যাথোড থেকে অ্যানোডে আসে চার্জিং এর সময়। এইভাবেই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলা কাজ করে। ওকে, আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ডিসচার্জিং এর সময় এই যে আমরা যে লিথিয়াম কোবাল্ট অক্সাইড ব্যবহার করি, তো এইখানে যদি একটু খেয়াল করো, এখানে কোবাল্টের জারণ মান কত বলো তো? -2, মায়ের দিব মায়ের, সরি +2। আবার আবার বলো। হ্যাঁ, কোবাল্টের 2 না? কোবাল্টের 2 কিভাবে হয়? এখানে অক্সিজেনের কত? ভাইয়া এখানে অক্সিজেনের জারণ মান কত? -2। তাহলে -2 × 2 কত হবে? -4। লিথিয়ামের যোজনী কত? লিথিয়াম 1 যোজনী না? লিথিয়ামের পানির সংখ্যা কত? 3 না? তাহলে 2 1, লিথিয়ামের যোজনী তো 1, সো লিথিয়াম হচ্ছে জি +1। ভাইয়া। ভাইয়া এটা এইভাবে এইভাবে কাউন্ট না, যে হচ্ছে মানে অক্সিজেনের তো -2, তো -2 এখানে চলে আসে আর 2 এখানে হয়ে হচ্ছে নিউট্রাল হয়ে যায়, তো কোবাল্টের তো +2 হওয়ার কথা। ওয়েট, অক্সিজেন তো এখানে দুইটা আছে, সো -2 × 2 4 হবে না? -4 হবে না? বুঝো নাই? অক্সিজেনের তো -2, যেহেতু দুইটা আছে, সো -4, আর হ্যাঁ এটা হচ্ছে +1, সো এখানে কত হবে? সো +3, ডেফিনেটলি এটা কত? +3। বুঝছো? হ্যালো, সারা বুঝছো? জি ভাইয়া বুঝছি। সো এখানে খেয়াল করো, বোঝা যাচ্ছে মানে এটা কেন আসলে বের করাইলাম, তার মানে কোবাল্ট কি, এখানে কোবাল্ট 3+ আছে না? সো এই যে চার্জিং এর সময় মনে রাখবা, কোবাল্ট 3+ থেকে কোবাল্ট 4+ হয়, আর ডিসচার্জিং এর সময় কোবাল্ট 4+ থেকে কোবাল্ট 3+ হয়। এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমার প্রশ্ন করে যে এই ইয়েতে লিথিয়াম আয়ন ব্যাটারিতে চার্জিং এর সময় কি হয়, কোবাল্ট 3+ থেকে কোবাল্ট 4+ হয়, আর ডিসচার্জিং এর সময় কোবাল্ট 4+ থেকে কোবাল্ট 3+ হয়। ওকে, আরেকটা জিনিস মনে রাখবা যে লিথিয়াম আয়ন ব্যাটারিতে আমরা ভাইয়া বিভব পাই 3.6 থেকে 3.7 ভোল্ট, আর লেড স্টোরেজ সেলে আমরা বিভব পাই কত? লেড স্টোরেজ সেলের বিভব পাই হচ্ছে 2 ভোল্ট। এগুলো এমসিকিউতে আসবে কিন্তু। ওকে, এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি, এগুলো বইয়ের মধ্যে আছে, এই যে এই বিক্রিয়াগুলো দেয়া আছে, সো এগুলো দেখলে একটু মাথা ঘুরাইতে পারে, দ্যাটস আমি খুব সহজভাবে বলে দিলাম। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, লাস্টের একটা টপিক আছে ফুয়েল সেল। তো এই ফুয়েল সেল এবং এখান থেকে হাইড্রোজেন ফুয়েল সেলটা খুবই ইম্পর্টেন্ট। একটু দেখো, ফুয়েল সেল মানে কি? ফুয়েল সেল হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক কোষ, এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ। আমরা যেমন পড়ছিলাম গ্যালভানিক কোষ, এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ, এরকম ফুয়েল সেলটাও হচ্ছে এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ। তো তড়িৎ রাসায়নিক কোষ যেহেতু, তাই এই ফুয়েল সেলগুলোতে হচ্ছে তোমার বিদ্যুৎ পাওয়া যায়, বিদ্যুৎ উৎপাদন করা যায়। এবং এই ফুয়েল সেলগুলো ব্যবহার করা হয় হচ্ছে এই গুগলের মতো যে প্রতিষ্ঠান আছে, গুগল, মাইক্রোসফট, বা হচ্ছে তোমার নেসলে, হ্যাঁ, তার মানে হচ্ছে দুনিয়ার যত বিভিন্ন ধরনের মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে, এই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে তোমার হচ্ছে এই ফুয়েল সেলগুলো ব্যবহার করা হয়। ফুয়েল সেলগুলো ব্যবহার করে তারা বিদ্যুতের চাহিদা পূরণ করে। ঠিক আছে? কারণ হচ্ছে এই ফুয়েল সেলগুলোতে যদি হচ্ছে তুমি কন্টিনিউয়াসলি ফুয়েল দিতে পারো, ফুয়েল মানে জ্বালানি দিতে পারো, এই জ্বালানিগুলো সরবরাহ করলে সেখানে কন্টিনিউয়াসলি বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। এই জন্য ফুয়েল সেলগুলো ব্যবহার করা হয়। তো এই ফুয়েল সেলগুলোর বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, তোর মধ্যে হাইড্রোজেন ফুয়েল সেল এটা হচ্ছে এক ধরনের ফুয়েল সেল। আর যেখানে হাইড্রোজেন ফুয়েল সেল কেন নাম দিয়েছে, এখানে আসলে ফুয়েল বা জ্বালানি হিসেবে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এই যে জ্বালানি হিসেবে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, দ্যাটস ওয়াই এটাকে হাইড্রোজেন ফুয়েল সেল বলে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি ভাইয়া। পেরেছো? সো এখানে খেয়াল করো, জি হাইড্রোজেন ফুয়েল ভাইয়া। সেলের অ্যানোডে কি ব্যবহার করা হয়, ক্যাথোডে কি ব্যবহার করা হয়, এবং ইলেকট্রোলাইট হিসেবে কি ব্যবহার করা হয়। সো এটা একটু মাথায় রাখতে হবে। অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় হাইড্রোজেন ফুয়েল সেলের অ্যানোড এবং ক্যাথোড দুইটাই হয় প্লাটিনামের। দুইটাই হয় কিসের? সরি, প্লাটিনাম না, সরি, নিকেলের। দুইটাই হয় নিকেলের, প্লাটিনাম। সরি, নিকেলের। হাইড্রোজেন হাইড্রোজেন ফুয়েল সেলের অ্যানোড এবং ক্যাথোড দুইটাই হয় কিসের? নিকেলের। খেয়াল করে দেখো, এই যে এখানে নিকেল। এখানে একটা হাইড্রোজেন ফুয়েল সেল দেয়া আছে। সো এই যে এরকম একটা পাত্র দেয়া থাকে, এই পাত্রের মধ্যে এই যে
একটা দণ্ড দিছে, এই দণ্ডটা হচ্ছে নিকেল আবরণযুক্ত স্বচ্ছিদ গ্রাফাইট দণ্ড। এটা আসলে অ্যানোড হিসেবে কাজ করে। নিকেল আবরণযুক্ত স্বচ্ছিদ গ্রাফাইট দণ্ড এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলা। আর এই যে যেটা দেখতেছো, এই দণ্ডটা হচ্ছে ক্যাথোড, যেটা হচ্ছে নিকেল এবং নিকেল অক্সাইড আবরণযুক্ত স্বচ্ছিদ গ্রাফাইট দণ্ড, এটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। ওকে, আর এখানে ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয় পটাশিয়াম জি হাইড্রোক্সাইড। ভাইয়া। এই যে ইলেকট্রোলাইট, তার মানে এই দুইটা দণ্ডকে একটা ইলেকট্রোলাইটের মধ্যে প্রবেশ করানো থাকে, সেটা হচ্ছে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এবার খেয়াল করো, অ্যানোড দিয়ে দেওয়া হয় হাইড্রোজেন গ্যাস আর ক্যাথোড দিয়ে দেওয়া হয় অক্সিজেন। ওকে, হাইড্রোজেন ফুয়েল সেলের অ্যানোড দিয়ে দেওয়া হয় হাইড্রোজেন গ্যাস, জি ক্যাথোড দিয়ে ভাইয়া। দেওয়া হয় হাইড্রোজেন অক্সিজেন। সো এখানে খেয়াল করো, এই যে এই দিক দিয়ে বাম পাশ দিয়ে দেওয়া হচ্ছে হাইড্রোজেন, তার মানে এই অ্যানোড পাশ দিয়ে দেওয়া হচ্ছে হাইড্রোজেন গ্যাস, আর ক্যাথোডের পাশ দিয়ে দেওয়া হচ্ছে অক্সিজেন। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে দেখো এইখানে বেসিক্যালি কি ধরনের বিক্রিয়াটা হয়, বিক্রিয়াগুলো মনে রাখতে হবে। বিক্রিয়া, তাহলে খেয়াল করো, অ্যানোড, অ্যানোড দিয়ে কি দেয়া হয়, কোন গ্যাস দেয়া হয় অ্যানোড দিয়ে? অক্সিজেন, অ্যানোড অ্যানোড সরি হাইড্রোজেন। অ্যানোড দিয়ে হাইড্রোজেন দেওয়া হয়। সো অ্যানোডের বিক্রিয়া হচ্ছে কি হাইড্রোজেন। সো হাইড্রোজেন দুইটা ইলেকট্রন ত্যাগ করে, ত্যাগ করলে কি হয়, দুইটা H প্লাস হয়। বুঝতে পেরেছো? বুঝতে জি ভাইয়া। পেরেছো? আচ্ছা, এটাকে আমি একটু আমার প্রয়োজনের জন্য 2 দিয়ে গুণ করতেছি। কেন করতেছি একটু পরে বলবো, তাহলে হবে 4টে H প্লাস। ওকে, বুঝছো? সেম বিক্রিয়া, জাস্ট 2 দিয়ে গুণ জি করছি। ভাইয়া। এবার ক্যাথোডে কি হয় খেয়াল করো। তার আগে একটা জিনিস খেয়াল করো, এই যে অ্যানোডটা আছে, এদিক দিয়ে হাইড্রোজেন যখন দিবা, তখন হাইড্রোজেন H প্লাস হিসেবে কই যাবে, দ্রবণে যাবে না? হ্যাঁ। এই দ্রবণের মধ্যে কি আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড। সো পটাশিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে পটাশিয়াম প্লাস এবং OH মাইনাস পাওয়া যায়, তাই না? জি ভাইয়া। তার মানে এই দ্রবণের মধ্যে আছে OH মাইনাস, আর দ্রবণে আসলে H প্লাস। তো H প্লাস এবং OH মাইনাস বিক্রিয়া করে পানি তৈরি করে। বুঝতে পারছো? জি ভাইয়া। ক্লিয়ার এতটুকু? জি। তাহলে এখানে দেখো, এই যে এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া, দুইটা H2, এই যে 4টে ইলেকট্রন ত্যাগ করা। সো 4টে ইলেকট্রন ত্যাগ করা, এটাকে ডান পাশে লিখলে প্লাস দিয়ে 4টে ইলেকট্রন লেখে। বুঝছো? জি এই ভাইয়া। দিকটা দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন 4টে ইলেকট্রন ত্যাগ করলো। সো এটাকে তো আমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি, দুইটা H প্লাস 4H প্লাস প্লাস 4 ইলেকট্রন লিখতে পারা যায়। জি ভাইয়া, লেখা যায়। তাহলে এখানে খেয়াল করো, এই যে 4টা H প্লাস আছে, 4টা H প্লাস, আর দ্রবণের মধ্যে যে OH আছে, সো 4টা OH মাইনাসের সাথে বিক্রিয়া করে করে হচ্ছে তোমার 2 অণু পানি তৈরি করে। বুঝছো? জি ভাইয়া। সরি 2 অণু না, 4 অণু। সো আলটিমেটলি সরি, হ্যাঁ 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 2 অণু, 4 অণু পানি তৈরি করে। সো আলটিমেটলি এখানে যেটা হবে, এই যে দুইটা হাইড্রোজেন 4টা OH বিক্রিয়া করে 4 অণু পানি তৈরি করছে, আর 4টে ইলেকট্রন। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে খেয়াল করো, এইখানে হাইড্রোজেন দুইটা ইলেকট্রন যে ছেড়ে দিল, তাহলে এই দুইটা ইলেকট্রন আর 2 মোলের জন্য 4টে ইলেকট্রন ছেড়ে দিল, এই ইলেকট্রনগুলো তখন এই দণ্ড দিয়ে এই পাশ দিয়ে আসে, এই ক্যাথোডে আসে। বুঝছো? আসে। জি ভাইয়া। তাহলে আসলো, তখন এই দিক দিয়ে দিতেছো কি অক্সিজেন, এই যে এই অক্সিজেন ওই 4টে ইলেকট্রন গ্রহণ করে। ওকে, হুম। গ্রহণ করে। আর এই যে আমার অ্যানোডে যে পানি তৈরি হলো, 2 অণু যে পানি তৈরি হলো, সেই পানি এটার সাথে বিক্রিয়া করে করে আবার এই যে এই দ্রবণের মধ্যে OH দিয়ে দেয়। ঠিক আছে? জি ভাইয়া। আলটিমেটলি এগুলা যোগ বিয়োগ করার পরে দেখা যায় ফাইনাল যে বিক্রিয়াটা, সেটা হচ্ছে দুইটা H2 অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করে। সো এখান থেকে একটা এমসিকিউ আসে যে হাইড্রোজেন ফুয়েল সেলে কি পাওয়া যায় বা কি উৎপন্ন হয়, সেটা হচ্ছে এই যে স্টিম উৎপন্ন হয় বা পানি উৎপন্ন হয়। বুঝছো? জি ভাই, পানি আর স্টিম কি এক? স্টিম স্টিম হচ্ছে জলীয় বাষ্প, স্টিম হচ্ছে জলীয় বাষ্প, পানির একটা ফর্ম। ক্লিয়ার? আচ্ছা। আর ভাইয়া যা পড়ালেন এক মানে এই যে এগুলা থিওরি, তো এগুলো থেকে তো সিকিউ আসবে না তাই না? জাস্ট এমসিকিউ এর জন্য পড়বো না আর বিক্রিয়াগুলো মনে রাখবো? হ্যাঁ, বিক্রিয়াগুলা পড়বা, যতটুকু পড়াইছি, যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি নোট ডাউন করতে পারো এনাফ। ওকে, আচ্ছা ভাইয়া। আর এই যে স্লাইড আচ্ছা গুলাতে যা ভাইয়া। আছে, স্লাইড গুলাতে যে ইনফরমেশন গুলো আছে, এগুলো একটু মুখস্থ রাখবা। সো ঝটপট এই 3টা প্রশ্ন উত্তর দাও, ক্লাস শেষ, এই চ্যাপ্টারও শেষ। লেড অ্যাসিড ব্যাটারি কখন রিচার্জ করা প্রয়োজন? কখন প্রয়োজন? H2SO4 এর ঘনমাত্রা কমে গেলে? উত্তর হচ্ছে
আচ্ছা, এটার উত্তর হচ্ছে এটা। সালফিউরিক হ্যাঁ অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব 34 1.5 এর সি। নিচে নেমে গেলে, আমি বলছিলাম না ঘনত্ব যখন হচ্ছে ডিসচার্জিং হয় তখন ঘনত্ব কমে যায়। হ্যাঁ, নরমালি ঘনত্ব সালফিউরিক কমে অ্যাসিড, গেলে। হ্যাঁ রাইট। সো সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা রাখা হয় 1.5। তো এটার যখন কমে যায় তখন হচ্ছে আবার রিচার্জ করার প্রয়োজন হয়। 35 নম্বর উত্তর দাও। কোনটি জ্বালানি নয়? হাইড্রোজেন। একটু আগেই না দেখে আসলাম যে হাইড্রোজেন ফুয়েল সেলে হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে, ফুয়েল বা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এখানে না বলে আসলাম এই যে হাইড্রোজেন ফুয়েল সেলে হ্যাঁ, হাইড্রোজেনকে ফুয়েল হিসেবে ব্যবহার করে, এই জন্যই তো হাইড্রোজেন ফুয়েল সেল বলা হয়। সো হাইড্রোজেন তো জ্বালানি। তারপর হ্যাঁ, সিএইচ ফোর তাহলে কি কি হবে? জ্বালানি? সিএইচ ফোর, CH4। হ্যাঁ। সিএইচ ফোর না, এটা কি? সিএইচ ফোর এর নাম কি? মিথেন। মিথেন। তো মিথেন কি জ্বালানি না? বাসাবাড়িতে মিথেন তোমরা বাসাবাড়িতে কি কি দিয়ে রান্না করো? গ্যাস। এই গ্যাসের উপাদান কি? মিথেন। জি মিথেন। সো এটাও একটা জ্বালানি। কার্বন, এটাও একটা জ্বালানি। কার্বন, হ্যাঁ কার্বন বা কয়লা। কার্বনের একটা উপাদান আছে কয়লা। সো এটাও জ্বালানি। জ্বালানি না হচ্ছে এই যে অক্সিজেন। অক্সিজেন কি করে? নিজে জ্বলে না, অন্যকে জ্বলতে সাহায্য করে। 36 নম্বর উত্তর দাও। শেষ। কোনটি রিচার্জেবল নয়? রিচার্জেবল নয় মানে কি? মানে চার্জ দেওয়া যায় না এরকম? তাই তো, রিচার্জেবল মানে চার্জ দেওয়া যায়, তাহলে রিচার্জেবল রিচার্জেবল কোষ মানে কি যেটা চার্জ দেওয়া যায় না? উত্তর বলো দ্রুত। হ্যাঁ, লিথিয়াম ব্যাটারি।